নাম মোহাম্মদ মিজানুর রহমান। মিজানুর রহমান। বয়স কত এখন? আমার 47। 47 বয়স। থাকছেন কোথায় আপনি? আমি বর্তমানে ঢাকায় এয়ারপোর্টের সামনে থাকি, আর বরিশাল ব্রাউন কম্পাউন্ড, সার্কিট হাউস অপোজিটে 16 নং ওয়ার্ড আমাদের। আচ্ছা, তো আপনি কি মানে ঢাকায় থেকে আমাদের অনুষ্ঠানটা শোনেন নাকি বরিশালে থাকা অবস্থায়? না, আমি এটা আমার একটা ঢাকায় বসেই শুনি। বরিশালে প্রথম শুনছি আমার একটা ফ্রেন্ড, ছোট ভাই, ছোট বন্ধু, ও আমাকে বলছে, দোস্ত মিজান ভাই এরকম একটা FM এ গল্প হয় রাত্রে 12টার পরে। আমি বলছি যে আমার ঘুম আসে না, নেশা করতাম তো ঘুম আসে না। তখন ও আমাকে বলে যে এরকম একটা গল্প আছে, ওইগুলো শুনলে শুনতে শুনতে ঘুম এসে যাবে। তো আমি তখন শুনছি, শোনার পরে বেশ ভালোই লাগছে। তখন দেখি জীবন কাহিনী ওই স্টোরিগুলো বলে, খুবই ভালো লাগছে। তারপরে খুব ওইগুলো শোনার পরে এক পর্যায়ে আমার ঘুম ক্লিয়ারলি আসে। তারপরে এইভাবে তারপর একদিন হঠাৎ করে পাইনি, আমি ওকে বলছি কি রে আজকে তো আর ওই অনুষ্ঠানটা নাই, কারণ ওইটা বৃহস্পতিবার বুধবার হয় আর এরকম গ্যাপ যায় কিছুদিন। তখন আবার খুব বিষণ্ণ লাগতো, তখন খুব খারাপ লাগতো। সেই থেকে ও বলার পরে এইটার আশায় থাকতাম কোন দিন বুধবার আসবে, কোন দিন বুধবার আসবে। আচ্ছা, তো আপনার যে গল্পটা সেটা তো একটা অনেক বড় অপরাধ নিয়ে গল্প, কিংবা ভুল নিয়ে গল্প, আমি যাই বলি না কেন। আপনি কি সেই ভুলের মধ্যে এখনো আছেন নাকি ভুলের পরিণতি ভোগ করতেছেন? না, আমি ভুলের পরিণতি ভোগ করতেছি, বাট ভুলের ভিতরে নাই। ফাইন, আমরা ছোটবেলা থেকে শুরু করি, ব্যাকগ্রাউন্ড থেকে জানবো একেবারে। বলেন। আমি যখন ক্লাস 7-এ পড়ি, ঝালকাঠি সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে, তখন আমি ফার্স্ট বয় ছিলাম। তখন আমার একটা ফ্রেন্ড ছিল ওখানে, ওর নাম তাহেরউদ্দিন। ও আমার 10-এর ভিতরে ছিল না, ও একটা ভালো, মোটামুটি ভালো ছাত্র ছিল। আচ্ছা, তো এই জায়গাটা আসার আগে আপনার বাবা কি করতো? আমার বাবা উনি রিলিফ অফিসার ছিল, লেট ঝালকাঠি মহকুমা ছিল তখন। তো আপনার কয় ভাই বোন ছিলেন? আমরা 5 ভাই 2 বোন। আপনি বড়? না, আমি 4 নাম্বার। হ্যাঁ, বলেন। তো বন্ধুর কথা বলছেন। ওই বন্ধু একদিন স্কুল ছুটি হওয়ার পরে আমাকে বলে, দোস্ত চলো এক জায়গায় যাব। আমি বলছি কোথায় যাব? তখন আমাকে বাসায় আমি বই খাতা রেখে ওর সাথে আমার একটা সাইকেল কিনে দিছিল আব্বা খুব। ওই সাইকেলটা ওকে পিছনে নিয়ে, ফোনিক্স সাইকেল, পিছনে নিয়ে আমি ওকে নিয়ে বের হয়েছি। ঝালকাঠি কালীবাড়ি রোড আছে, ওখানে আমি ওরা নিয়ে যাই। তখন ও আমাকে একটা ফার্মেসির সামনে দাঁড় করাই আমাকে বলে, দোস্ত একটু দাঁড়াও, আর তোমার কাছে টাকা আছে 25 টাকা? আমি বলছি হ্যাঁ, দিয়েছি। দেওয়ার পরে একটা ফার্মেসি থেকে ওটা ওষুধ কিনছে, এটার নাম। তো আমি এটা ও কেনার পরে আমাকে নিয়ে গভর্নমেন্ট স্কুল, মানে গভর্নমেন্ট স্কুল নামে পরিচিত, ওই সরকারি স্কুল বলতো না, বলতো গভর্নমেন্ট স্কুল। তা আমি ওই স্কুলের মাঠে ওর সাথে আসছি, এসে বসছি, সাইকেলটা রেখে। বিকেলবেলা ছিল, মানে কত 4টা 4:30টার মতো। সব ফ্রেন্ড সার্কেল ওখানে খেলাধুলার জন্য আসছে। আমি আরও অগোচর এক জায়গায় বসে খুব গল্প করতে, আর একটু একটু আমাকে খাওয়াচ্ছে আর আমিও খাইতেছি। বেশ খাওয়ার পরে খুব ভালোই লাগতেছে, রিল্যাক্স। খাওয়ার পরে বেশ পরে বলে, দোস্ত চলো চা খাই। তো আমাদের ওইখানে সরকারি কলেজ আছে, নদীর পাড়ে, ভাঙনে গিয়ে যাইতেছে, খুব ভালো লাগে, মনোরম পরিবেশ। তো ওখানে গিয়ে দুধ চা আছে, গরুর দুধ খাইতেছি। খাওয়ার পরে এত ভালো লাগছে। তারপরে আমি খুব বাসায় আসার পরে মানে খুব উৎফুল্ল, সব কিছু চটপট করতেছি। তো ভালোই লাগছে। যাই হোক, ওইভাবে রাত্রটা কেটে যায়। পরের দিন রাত্রে আর পড়াশুনো হয় না, মানে ঘুম ক্লান্ত হয়ে গেছি, ঘুমিয়েই যাই। সকালে উঠে গোসল সেরে পড়া একটুখানি পাশে বসি, তারপরে আবার ক্লাসে স্কুলে চলে যাই। তার যার স্কুলে আমার ভালো লাগে না, দোষ ওইটা একটু আরেকটু খাওয়াবি, আর একটু কিনবি। আজকে কি জিনিস ছিল ওটা? একটা ফার্মেসির ওই ওষুধ, কাশির সিরাপ। আচ্ছা। বলছে, দোস্ত আমার কাছে তো টাকা নেই। এম্বাসিতে আমি আব্বার কাছে যাই, চল তুই। আমি নিচে দাঁড়াবি। আমার আব্বা তখন ঝালকাঠি মহকুমায়। তা আব্বা যে খাস কামরায় বসা থাকে, তা আমি ওকে নিচে দাঁড় করি। আমি আব্বুর কাছে চলে যাই। আব্বার কাছে গিয়ে বলি, আব্বু আমাকে এরকম 50টা টাকা দাও, কি করবো? আমি বলছি, আব্বু ঘুড়ি কিনবো ঘুড়ি আর কি, উড়ানোর ঘুড়ি। তা আসলে আপনি ওই জিনিসটা কিনবেন, তাই তো? হ্যাঁ, আমি তো কিনবো ওইটি, কিন্তু মূলত তার সাথে আমি মিথ্যার আশ্রয় নিছি। নিয়ে আব্বা আমাকে 50 টাকা দিল। দেওয়ার পরেও আরেকটা স্লিপ লিখে দিয়েছে, ধীরাদার হিন্দু এক দাদা আছে, তার দোকান, ওখানে আমি প্রতিদিনই খাইতাম। কিন্তু লিখে দিয়েছে যে ওকে নাস্তা খাওয়াই দাও, ছানা মাখন আর রুটি। পড়তে যাবো এই জানে। তা আমি ওইটাও আর না খেয়ে ওকে নিয়ে ওই দোকানে খেয়ে তারপর বের হয়ে ওইটা আবার কিনে খাইছি। খাওয়ার পরে এইভাবে আমি এটা আসক্ত হয়ে গেছি। প্রতিদিনই খাইতাম এভাবে। খাওয়ার পরে একদিকে আমি এক পর্যায়ে আমার মেজো ভাই, যিনি ওই বাইরে ছিল,
আর বড় ভাইটা তো তার আগেই গেছে, আমি 7-এ পড়াকালীন সে ওয়েস্ট জার্মানিতে এখনও প্রেজেন্ট। তো ওই মেজো ভাইটা কানাডায় থাকে, উনি আসছে আমাকে দেখে উৎফুল্ল এরকম কেমন জানি করি, তো উনি স্যামসিনটা বুঝতে পারছে আমার যে নিশ্চয়ই কোনো কিছু খায়, এভাবে করে কেন। এর মাঝখানে কিন্তু আমার 1 বছরের মতো পার হয়ে গেছে, কারণ আমি সংক্ষিপ্তভাবে বলি কত যাই। তখন আমি ওই রেজাল্টও আমার দেখে কি ব্যাপার, এখন যে মিজান আমার ভাই ছিল ফার্স্ট বয় সবচেয়ে ভালো আজকে কারণ ভাই আমি জীবনে যা করছি সেই থেকে আমার ভাইটা আমার দিকে তাকাই আমার জড়াই ধরি, বলে ভাইয়া তুই কি খাও আমাকে বল, আমি রেজাল্ট খারাপ করছি, আমি 10-এর প্লেসেও রাখতে পারিনি। তখন খুব কষ্ট পায়, তখন আমাকে খুব গার্ডিয়ান্স দেয়, তারা খুব। কোন ক্লাস থাকতে এটা? তখন আমি 9-এ উঠছি, ক্লাস 9-এ। সেই থেকে আমাকে তারা খুব কঠোরভাবে আমাকে মানে না আমাকে প্রহর করে না, আমাকে খুব বুঝালে আমি সেই বুঝের মাধ্যমে আমি ওখান থেকে বুঝি, যখন বলে তখন বুঝি, বের হয়ে গেলে আবার সেই ওই ফ্রেন্ড ওর সাথে দেখা, ওইও আস্তে আস্তে চলে যাই। তারপরে এইভাবে আমার দিন কেটে যায়। আমি এসএসসিতে যাই হোক মোটামুটি করে কোনো রকম আমি স্টার মার্ক আনছি, টায় 750 মার্ক পাইছি। কোন গ্রুপে ছিলেন? মানবিক সায়েন্সে ছিলেন। হ্যাঁ। 750 মার্কস খারাপ না, এটা ভালো হতে চাল। হ্যাঁ, তখন আমাকে নিয়ে এসেছিল, তখন ওই আমি বরিশাল ক্যাডেটও চান্স পেয়েছিলাম। আমার ছোটবেলা মামারা যাওয়ায় আমার আব্বা দূরে ছাড়ে না, কথা বলছে না আমার কাছে থেকে পড়বে। তো আমি তখন ওই আমাকে ছাড়ে নিয়ে স্টার মার্ক পাওয়ার পরে আমি বরিশালে এসে পড়াশোনা করি। বরিশালে আমাদের নিজের বাবা বাড়ি করছে অনেক আগে, তো বরিশালে আব্বা নিয়ে আসে। বরিশালে আসার পরে আমি বরিশালে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে পড়ি, ওখান থেকে পড়ি। আর এই ফাঁকে কিন্তু আমি ওই ফ্রেন্ড হারাই ফেলাই। তখন আমি বরিশাল কলেজে ওই হাতেম আলী কলেজে আরও ফ্রেন্ড সার্কেল পাই গেছি, যা অসৎ সঙ্গের সাথে মেশলে যা হয় ওইরকম ফ্রেন্ড পাইছি। ওরা আমাকে নিয়ে ওরা করতো কি যে ওই বরিশালে সর্দার ফার্মেসি নামে একটা ফার্মেসি আছে, খুব ফেমাস নাম করা, উনি খুব ড্রাগস বিক্রি করে, এমনকি ইনজেকশন। আমি ইনজেকশন জীবনেও নেইনি আর এখনও না। আর এখন তো টোটালি আই হেট দ্য ম্যান হু ইজ ইন ডিফারেন্স হাউ টু এডিক্টেড ম্যান, আমি টোটালি ঘৃণা করি। তখন আমি ওইখান থেকে ওই আমার এক ফ্রেন্ড আছে ওই ইউসি, ওইটা আমাকে এনে একটা খাওয়াইছে। তখন আমি ওই ট্যাবলেটটা তো আমি কোথাও একা চাইলে পাবো না, তখন আমি ওই বানানটা আমি মুখস্থ করিয়ে রাখছি, NMG। তো আমি একটা খেলাম, পরে খুব শৈলীর ভিতরে উত্তেজনা ভাব, যারে তারে না যেভাবে ব্যবহার করি তারাম তারাম চোপার থাপড় এইরকম করতেছি, এইরকম করি, এরকম একটা খাইছি। পরে মানে পরের দিনে আবার একটু খাইছি, আবার এরকম করতে করতে আমি অ্যাট এ টাইম বাড়তে আমি যখন অনার্স কমপ্লিট করি সেই পর্যন্ত আমার কিন্তু প্রতিদিন 100 ট্যাবলেট লাগবে, 100। একদিন আমি এক লগে 150 ট্যাবলেট খাওয়ার পরে আমি আমার এই পেট পোষাইছি নিজে, আমাকে কেউ কবজ দিতে পারেন, আমি নিজে এইগুলা পোষাইছি। শরীরে এত গরম হয়ে গেছে, উত্তেজিতভাবে আমি এইগুলো করার পরে আমার ওই করার পরে আমি বাসায় আসছি। বাসায় হাঁটতে পারি না, বাসার দরজা রাখিয়া পাশে বলে আম্মা, মানে স্টেপ মা আছে, আম্মা মা দরজা খোলো মা। আমার বড় বোন দোতলায় থাকতো, দুলাভাই এক্সিডেন্ট পাবলিক হেলথের বরিশালে, বর্তমানে প্রেজেন্ট। তখন ছিল এই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তখন আর কি আমাকে বড় আপু ওখান থেকে দেখে যে আমি দরজা রাখিয়া ওয়ালটাকাই মা করতেছি, তো উপর থেকে আসিয়া ওই বোন আমাকে নামিয়ে আমাকে ধরিয়ে বাসায় নিয়ে গোসল টোসল করাই, মাথায় তেল পানি দিয়ে ঘুমলো হয়েছে। পরের দিন সকালে আমাকে নিয়ে একটা রিহ্যাব সেন্টারে নিয়ে যায়, বলে তুই একটু সুস্থ হ, তোর রেজাল্ট সব ভালো, তুই সুস্থ হইলে তোরা আমি বাইরে উচ্চশিক্ষার জন্য পাঠাবো। বড় ভাইয়ে বলছে তুই একটু সুস্থ হ, তুই মনে কিছু করিস না, এখানে কিছুদিন থাক, তোর সাথে প্রতিনিয়ত আমি দেখা করব। আর আমার মা ছিল না, ওই বোনই আমার একমাত্র আমার জন্য যা করে এখন করে। আমি এই যে ঢাকা আসছি এখনও আমার জন্য যা করে, যখন যা প্রয়োজন হয় আমাকে দেয়। তখন এই বোনটা ওখানে ভর্তি করাই দেয়। তো ওই ভর্তি করায় ওইটার নাম হয়েছে সুমন সাহেব। ওই সুমন আমার অনেক ছোট ভাই, ও একটা রিহ্যাব খুলছে, ও নেশা করতো, ওর সাথে আমি অনেক খাইছি। কিন্তু ও যখন আমাকে ওইখানে ঢুকেই দিয়ে আসছে আপায়, দেওয়ার পরে আপুকে বাইরে দাঁড়া করে রেখে বলছে আপা ওর জীবনে আর খাবে না, ও সুস্থ হয়ে যাবে, কিন্তু ওর একটা সুপ্ত বাসনা আজকে পূরণ করতে হইবে, ওর জন্য 5,000 টাকা দিয়ে যান। আর আমাকে ওখানে ভর্তি করার জন্য অ্যাট এ টাইম 50,000 টাকা নিয়েছে তারা। মূলত নেওয়ার পরে আমার বোন তো মন মানে না, চিন্তা টাকা দিয়ে কি হবে, আমার 3টে ভাই ইউরোপ কান্ট্রিতে প্রেজেন্ট, আমার এই ভাইটা শেষ হয়ে যাবে। আর এই ভাইটাই ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, কিন্তু এই জন্যে আমার ভাই
সেই সময় আমার বোনটা আমার জন্য খুব ওইখানে দাঁড়াইয়ে টাকা দিয়ে গেছে, বলছে ঠিক আছে। আর 5,000 টাকা দিয়েছে আমার জন্য সুমন। ওর সাথে আমি বহুত নেশা করছি। ও আমাকে এই ট্যাবলেট এইটা ওইটা মানে ক্যানাবিস, হ্যাঁ, যেটা অ্যানোনিমাস, যে কিছু সব কিছু আমাকে ও ইউজ করাইছে, এমনকি মেইলি পর্যন্ত আমাকে সেখানে নিয়ে গেছে। কিন্তু এখন আমি ওর ওখানে যখন ট্রিটমেন্টের জন্য আমার বোন দিয়ে আসছে, আমি বলি সুমন এদিকে শুনিয়ে যাক। এখন সুমন বললে হবে না, এখন সুমন ভাই বলতে হবে। তখন আমার ভিতরে একেবারে সেন্টিমেন্ট হয়ে গেছে, কি রে তুই আমার ছোট ভাই, তোর সাথে আমি বহুত কিছু করছি, তোরে ভাই বলবো এখানে রুমে আটকাই আমার মফেল দিবি, তো সহ্য করা যায় না। তখন ও রুমে আসতে পারে, ধাম করে একটা ঘুষি মারলাম, এখানে রাগে হয়ে যায়। আমি উদ্বিগ্ন নেশার জন্যে, কোনো কিছু ভাল লাগে না, কি রে তুই আমার কথা শোনো না, আমার তো ভাল লাগে না, একটা ঘুষি মারিয়ে ফেলেছে রাগ হইয়া। মারার পরে ওরা আমার গামছা দিয়ে হাত পা বাদ দিয়ে আমার নাকে পানি ঢালে আর মগের ভিতরে পানি নিয়ে আমার সমস্ত শরীরে মারার পরে আমি একেবারে ক্লান্ত হয়ে যাই। হওয়ার পরে আমার মাথার চুল কাটতে ফেলে নাইরি করিয়ে দেয়, করার পর ওইটা বলে শাড়ি কাপ বলে, ওরে রিহাপের ভাষায় বলে শাড়ি কাপ। দেওয়ানোর পরে আমাকে বলছে শোন, তোর জন্যে তোকে উপরে উঠাবো, নিচে রাখছি, তোর জন্য আমি 2 গ্রাম হিরোইন রাখছি, আর তোর জন্য আমি ইঞ্জেকশন আনছি মরফিন 2টা, তুই আজকে জীবনের মনে শেষ করবি আজকে খাওয়া, আর কখনো খাইতে পারবি না, উপরে উঠলে আর একটা ক্লাস আস তোর। যাক আমি এটা বলছে পর মাইর জ্বালিয়ে দিয়েছে, ওগুলো মনে রাখি নে। কিন্তু আমি ওই খাওয়ার জন্য ওই যে বলছে সুপ্ত বাসনা আমার শেষ বাসনা পূরণ। তখন আপনি মরফিন নিতেন, হিরোইন নিতেন? হ্যাঁ, আমি যে আমার হাতে এই যে টোটালি আমার হাতে এখন বেইন নেই, আচ্ছা, এই যে আমার কোনো সুই নেওয়ার মতো কোনো জায়গা নাই। তখন যখন আপনাকে রিহাবে দিয়েছে তখন আপনি এগুলো সব নিতেন? হ্যাঁ, তার আগে আমি নিতাম ওর সাথে, ওই সুমনের সাথে। উনি একটু আগে পেটের অবস্থা দেখাচ্ছিল প্রিয় শ্রোতা এবং দর্শক, এটা আসলে খুবই মানে দুর্ধর্ষ একটা জায়গা। পুরো পেট উনি ব্লেড দিয়ে পচিয়েছেন এবং সেগুলোর মানে পজ দিয়েছেন উনি সেগুলোর দাগ এখনো আছে। আমরা সময় পেলে যদি প্রয়োজন হয় আমরা ছবিটা পোস্ট করবো আমাদের ইউটিউবে, কিন্তু আপনারা গেলে আমরা এই ছবিগুলো দিয়ে দিই আমাদের প্রোগ্রামের মাঝে মাঝে, আপনারা খুঁজলে হয়তো পাবেন। জি বলুন। যখন আমাকে ওই মরফিন ওই উপরে নিচে দেবে, তো আমার জন্য 4টা মরফিন নিয়ে আসছে, আর 2 গ্রাম হিরোইন নিয়ে আসছে, আর ট্যাবলেট নিয়ে আসছে 100 নিয়ে আসছে। তখন 50 পয়সা করিয়ে দাম ওইটার। তখন আমাকে ওই ভিতরে আমাকে ওরা নিয়ে আসে, আসার পরে আমাকে সুই টুই পানি টানি কীভাবে ওগুলো সব কি মেকানিজম যা লাগবে সব দিয়ে বলছে দোস্ত তুমি এখানে বসে খাও, কাউকে শেয়ারিং করবে না, এটা একটা মাদকাসক্ত হসপিটাল, তোমার শেষ সুপ্ত বাসনা, তুমি খাও, তুমি যতক্ষণ বসে পারবা খাবা, তোমার এই রুম থেকে খাওয়ার পরে উপরে উঠতে হইবে, শেষ হইলেই তুমি উপরে যাবা, আর কোনো কথা নেই। বিরতি নেব এই পর্যায়ে, ছোট্ট একটা বিরতি। প্রিয় শ্রোতা, বিরতির পর আবারও ফিরে আসছি সিক্রেটসে। এই অনুষ্ঠানে আপনি আসতে পারেন, নিজের ভুল কিংবা অপরাধ বলে লাখ লাখ মানুষকে সতর্ক করতে পারেন, সচেতন করতে পারেন। আমরা মনে করি আমাদের সার্থকতা কিংবা আপনার সার্থকতা সেখানেই যদি আপনার ভুল বা অপরাধ শুনে, আপনার পরিণতি শুনে ভুল অপরাধের একজন মানুষ নিজে থেকে সচেতন হয় এবং একই সাথে যেই ভুলটির মধ্যে রয়েছে সে সেখান থেকে বের হয়ে আসে। সুতরাং আপনার জীবনের অভিজ্ঞতা আমরা এখানে বলার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আরও একবার বলছি 09611904904। ফিরছি, যে নিজেকে উন্মোচিত করবেন, নিজের ভেতরের অপরাধ এবং যে বিষয়গুলো তিনি আসলে আজ পর্যন্ত কাউকে বলতে পারেননি সেগুলো নিয়ে কথা বলবেন। আমরা স্টে টিউন, আমরা স্টে করবো আমাদের স্টেশনে। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি আবারও ফিরছি আপনার কাছে। জি মিজু, তারপর? তা আমি ওখানে বসে সে ইচ্ছা মতো আমি 2 গ্রাম হিরোইন খাইছি। খাওয়ার পরে প্রথম যখন 1/2 গ্রামের মতো খাইছি, খাওয়ার পরে একটু বমি আসছে, বমিটা করছি, আবার একটা স্প্রাইট আছে নিয়ে আসছিল, ওইটা একটু হালকা খেলে আবার একটু ভালো লাগে। তারপরে একটু রিল্যাক্স নিয়েছি, একটু সেই করছি। প্রায় সকালে ওখানে দিয়ে আসছে, সন্ধ্যার সময় আমার উঠেছে, অতক্ষণ আমি খাইছি এই ট্যাবলেট আর হিরোইন, এই মরফিন, এগুলো এট এ টাইম সবই। ট্যাবলেট খাইনি আগে, ট্যাবলেট রাখিয়ে দিছি যে এইটা আমার শেষ খাওয়া, উপরে যেই ঘুমাবো, আমার চিন্তা যে আমি ঘুমাবো। এই তো ওইটা খাওয়ার পরে আমি 1/2 গ্রামের মতো রয়ে গেছে, 1.5 গ্রাম আমি খাইছি, আর 1/2 গ্রাম পারিনি, আর শরীরে কুলায় না, মানে খুব হয়ে গেছি। তারপরে ওই ট্যাবলেটটা, এখন আমি ট্যাবলেট খাইতে পারতেছি না, মানে ক্লান্ত হয়ে গেছি। যাক আমি এখানে একটু ক্লান্ত হয়েছি, একটু ঘুমানোর মতো পড়ি, পরে আবার ওইটা খাবো। তখন ঘুমাই পড়ছি, তোরা আমার উপরে উঠে এনেছে, আর ট্যাবলেট আর খাইতে পারিনি। তো উপরে উঠছি, পরে ঘুম দিয়ে 3 দিন পরে উঠছি, আর আমাকে ওরা ঘুমের মধ্যে টুকরো টুকরো করে একটু খাওয়াইয়ে দিয়ে পরে আমি সুস্থ হয়েছি। পরে আমি 3 দিন পরে ঘুম ভাঙছে?
হ্যাঁ 3 দিন, আমি 3 দিনে ওই লাইটের মানে 3 দিন পরে ঘুম ভাঙছে, তারপরে আমি 17 দিন এইরকম লাইটের দিক তাকাই রয়েছি। আমার খাবার নাই, রুচি নেই, শুধু নেশা চাই, কিন্তু আমার ঘুম নাই, খাবার নাই, কিছু না, লাইটের দিক তাকাই রয়েছি 17 দিন। 17 দিন। ওই সময় কি আপনার মনে আছে কি হতো মাথার মধ্যে কি? আমার মনে করে যে জানলা জুলনা ভাঙ্গি চুরিয়ে ফেলাই, ইয়ারে মারি, ওরে ধরি, আমার একটা রুমের ভিতরে আলাদাভাবে তালা মারিয়ে রেখে দেয়। ভাঙারও কোনো পথ নেই ওই জায়গাটা। ওই মাদকাসক্ত হসপিটালটা এমন ভাঙিয়ে যায়, আমি বাইরে মনে হচ্ছে যে এইগুলো সব ভাঙি, মাথা মতো ফাটাই ফেলাই। এই যে মাথার উপরে একটা ওইখানে একটা অ্যাঙ্গেলের মতো আছে, আমি একটা বাড়ি মেরে এখানে মাথাটা ফাটাই ফেলাইছি। আচ্ছা। মানে নেশার কষ্টে যে আমার ভালো লাগতেছে না, কি রে আমার কি অবদ্ধ ঘরের ভিতরে রাখছে, এগুলো কি তোরা এগুলো কেন করো? আপনি কি ব্যাখ্যা করতে পারবেন যে ওই সময় ফিলিংসটা কি হয়, জিনিসটা নেয়ার পরে ফিলিংসটা কি হয় আর না নিলে কি হয়? হ্যাঁ, নেওয়ার পরে পৃথিবীর সব শত্রুরে মনে হয় যে সে আমার ভাই, বন্ধু, ও আমার সবচেয়ে প্রিয় বন্ধু, ও আমার ভাই, ও আমার সব কিছু। কোনো শত্রুরে শত্রু মনে হয় না। আর না নিতে পারলে মনে হয় কি যে আপন ভাইরেও মনে হয় যে ও আমার কাছে শত্রু, ওরা আমি গুল্লি দিয়ে মারিয়ে ফেললাই। এখন এইভাবে আমার একজন এক একভাবে ডেসক্রাইব করে, প্রিয় শ্রোতা উনি ওনার মতো করে ডেসক্রাইব করেছেন। হ্যাঁ, তখন তারপর আমি সেই 17 দিন তাকিয়ে আছেন। হ্যাঁ, আমি তো 17 দিন এইরকম আমার ফুললি আমার স্মরণ আছে। মানে স্মরণ কি, পরেও আমার ফ্রেন্ড সার্কেল যারা রিহাবে ছিল ওরা বলছে দোস্ত তুই 17টা দিন এরকম লাইটের দিক তাকাই রয়েছ। আমি উইড্রল অবস্থায় ছিলাম, ওইখানের ভাষায় বলে উইড্রল। তা আমি এরকম অসুস্থ, যাই হোক একটু একটু পরে সুস্থ, 17 দিন পরে সুস্থ হয়েছি। আমার বোনে তো রেগুলার দেখতে আসে, তারা ওখান থেকে নাকি তারে বলে যে আপনার ভাই তো আরও অসুস্থ হয়ে গেছে, মানুষকে কামড়ায়। মানে আমার বোনের কাছে দিয়ে আরও টাকা নেওয়ার জন্য তারা এইটা একটা পজিশন খাটাই নিয়েছে, বুদ্ধি খাটাইছে। আমার বোন আমার জন্য যা খুশি সেই রকম করে, কয় আপনার ভাইকে রাত্রে ভালো ভালো একটু খাওয়াইতে হয়, টাকা টোকা দিয়ে যান, আর ওকে এখন দেখতে আসলে ও আরও হয়ে যাবে। তার চেয়ে ওইভাবে রাখছি, ইনজেকশন দিয়ে আমরা সবাই রাখি, সুস্থ হয়ে যাইবেন, নিশ্চিন্তে থাকেন। তো তখন আপার কাছে দিয়ে আবার 25,000 টাকা নেছে। আর আমার আপু আমার জন্য ভালো ভালো খাবার নিয়ে আসতো, আমাকে দিত না। ভালো খাবার দিলে আমার ভিতরে নেশা, খাবার, ওইখান থেকে আমি শিক্ষা পাইছি যে ফার্স্ট ডোজ ডাজ দ্য ড্যামেজ। নেশার প্রথম টান দম্বা চুম্বক সর্বনাশের পথ তৈরি করে। আমি যখন একটু একটু সুস্থ হয়েছি না, তখন আবার ভিতরে কাজ করছে যে আমি কি ছিলাম, আমি একটা ভালো ছাত্র ছিলাম, বাসায় আলালে দুলাল ভাই বোনের কাছে মা ছিল না, বাবা মারা যায় এসএসসি পরীক্ষার আগে ফর্ম ফিল আপ করার পরে, আমার বোনটা আমার জন্য এত কিছু করে, আর আমি নেশার জন্য আজকে এই বদ্ধ ঘরের ভিতরে আমি, আর আমার বোন প্রতিদিন আসে, আমি দেখতে পারি না, বলে লোকজনে আমাকে, অথচ না এগুলো তো আর খাবো না কখন, এই ভিতরে একটা ফিলিংস আসে, তখন আর এগুলো খাই না। কি হয় তখন এই ওখান থেকে আস্তে আস্তে রিলিজ হয়ে 67 দিনের দিন ওখানে একটা সেই আছে প্রার্থনা আছে, ওই প্রার্থনাটা মুখস্থ না করা পর্যন্ত তারে রিলিজ দেন। ওইটা মুখস্থ করতে পারলি সে বোঝে যে অলরেডি সুস্থ। আচ্ছা, মুখস্থ করতে পেরেছিলেন? হ্যাঁ, আমি পারছি। এখন মনে আছে? হ্যাঁ, ওই তো প্রথমেই স্মরণ করি আমার প্রিয় মহান রাব্বুল আলামিনের নাম, পরে স্মরণ করি আমার জন্মদাতা পিতামাতা, তারপরে স্মরণ করি আমার ফ্যামিলি যারা আমার সুস্থতার জন্য অধীর আগ্রহে তাকিয়ে আছে। এরকম আরও ওগুলো আমার আর বেশিটা একটাই নাই, কারণ এই তখন আমি এইটা বলা প্রায় প্রশান্তির প্রার্থনা বলে ওটাকে। তখন আমি ওখান থেকে 67 দিনের দিন যখন বাইন্ডিংস ফ্রি হওয়ার পরে আমি খুব সুন্দরভাবে আমার স্বাস্থ্য চেহারা অন্যরকম হয়ে গেছে টোটালি। আমি একবারে ওই দিন থেকে বলছি যে আর ড্রাগস ইউজ হবে না, আমার জীবনে সুস্থতা হইতে হবে। ওই সময় আপনি কলেজে পড়ছিলেন? আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম। না পড়াশোনা আমার চলে। কলেজে পড়েন নাকি? হ্যাঁ, তখন আমি ওই সময় কলেজে পড়েন আপনি? ওই সময় আমি ওই অনার্সে ভর্তি হয়েছি ফার্স্ট ইয়ারে। কোথায় ভর্তি হলেন আপনি? অনার্সে ভর্তি হয়েছি ঢাকাতে। আচ্ছা, ঢাকা কোথায়? ঢাকা কলেজে। ঢাকা কলেজে, ওকে। ভালো ছাত্র ছিলাম। জি, আপনি স্টার পেয়েছেন, আপনি তো ভালো ছাত্র অবশ্যই ছিলেন। আমি তখন ওই ভর্তি হলাম, হওয়ার পরে আমি কি করি, তখন আমার ওই কলেজে একটা গার্লফ্রেন্ড আসে, আমার সাথে ভালো সম্পর্ক হয়ে যায়। ওর নাম হয়েছে সেজুতি ইসলাম। সেজুতি এর সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়, ভালো। ওদের বাসায় আমি যাই, ওদের বাসা গুলশানের 2 নম্বরে। তো ওদের বাসায় আমি যাওয়া আসা করি, ও আমাকে নিয়ে যায়। ও এক মায়ের এক বাবার এক মেয়ে, ওরা আর একটা ভাই আছে, সে ওয়েস্ট জার্মানিতে থাকে। আমার ভাই যেখানে থাকে রুডানার স্টুটগার্ট জার্মানিতে, ওর ভাই ওইখানে থাকে। তো ওই সুবাদে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। এক পর্যায়ে ও আমাকে খুব ভালো একটা প্রপোজ করে। তো ওর সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয়ে গেছে অনেক। তা এরপরে আমি ওর সাথে একটু এরকম করতে করতে আমি অনার্স পরীক্ষা সেকেন্ড
দিয়ে থার্ড পার্টে যাব, এই সময় ওর সাথে আমার একটু মলমনিন্য সৃষ্টি হয়। কিন্তু মলমনিন্য হইলেও আমি কিন্তু ড্রাগসের প্রতি আর যাইনি তখন, যে না ড্রাগসে নাই বলতে হইবে, কারণ ওখানে শিখে আসছি যে না এটা আর খাওয়া যাবে না। যেহেতু আমার বাবা হাজি ছিল, আমার মা নাই, আমার ভাই বোনের ইজ্জত আছে, সেদিকে তাকাই আমি আর এগুলো খাবো না, তবে আমাকে ভালো হইতে হবে। ওর মতো মেয়ে গেছে, তার থেকে কত মেয়ে আমার জীবনে আসবে, এটা কোনো ফ্যাক্টই না। তা আমি আপু আমার বন্ধুর মতো, আপুকে আমি সব বলছি, আপু এই ঘটনা, এখন আরও আমার সাথে কথা বলে না, আমাকে অন্যরকমই করে। তাতে কি হয়েছে, ওর মতো মেয়ে তোর জীবনে তুই ভালো হইলে তোর মতো মিজানের কাছে বহুত মেয়ে আসবে। এই তারপরে যাই হোক, আমি ওর সাথে করি না, আমি অনার্স কমপ্লিট করায় আমি 3 মার্কের জন্য ফার্স্ট ক্লাস পাই নিয়ে সেকেন্ড ক্লাস নিয়ে আমি তারপরে পাশ করার পরে আমি আবার দেশে চলে যাই। দেশে যাওয়ার পরে আমি একটা লাভ ম্যারেজ করি। ওইটা হয়েছে গৌর নদীতে বাড়ি, ওদের ভালো অবস্থা, ওদের ও মাস্টার্স কমপ্লিট করছে এখন বর্তমানে, কিন্তু ওর সাথে আর কি লাভ ম্যারেজ করি, আমি ওকে বিয়ে করি। আচ্ছা, আপনি পড়াশোনা অবস্থায় এই কাজটা করেন? হ্যাঁ। ওকে, তারপর? ফ্যামিলি কেউ জানে না, আমি লুকিয়ে এই বিয়েটা করি। করার পরে যখন ফ্যামিলি 1 বছর পর জানছে, তখন জানার পরে ওই ফ্যামিলি ওদের একসেপ্ট করে না, কারণ ওদের বংশগতভাবে একটু নিচে, এই জন্যে। আর আমরা 5টা ভাই অল এডুকেটেড, অল স্কোয়ার। আমার মা কিন্তু গর্ভভাতা পায় মৃত্যুকালীন, এখন 5 ভাই আমরা মাস্টার্স কমপ্লিট। হ্যাঁ, কিন্তু এই জন্যে তখন আর কি করে না, মেনে নেয় না নেওয়ায় ওই আমার বড় আপু রাগ পুরো আমার সাথে ভালো ব্যবহার করে, কিন্তু ওর নামও শুনতে পারে না। তখন ওর ফ্যামিলি যখন জানছে যে আমার ফ্যামিলি অ্যাকসেপ্ট করবে না, তখন হুট করে ও আমাকে 2 বছর, মানে 1 বছর 9 মাস 13 দিনের মাথায় আমাকে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেয়। তা বাসায় যখন পাঠায়, আমি ছিলাম না, তো আমার বাসা থেকে ওইটা অ্যাকসেপ্ট করছে, কিন্তু আমি করিনি। পরে আমি একদিন ওই জানি না যে আমাকে ডিভোর্স দিয়েছে। আমি ঢাকা থেকে রামারপুল নামে, মাদারীপুর তো ওদের বাড়ি, কয়ারিয়া নামক জায়গা, কিন্তু রামারপুলে লঞ্চ ঘাটতে আমি রাতে ওই লঞ্চের নাম হয়েছে মহানগরী নিউসান, ওই লঞ্চে আমি ওই রামারপুল নামছি, আমি আমার শ্বশুরবাড়ি গেছি পরে আমাকে ওই জায়গার লোকজন, ওখানে তো সর্বহারা নাম করা সেই সময়, আমি তো ওই লোকজনে আমাকে ধরছে, আমার ধরবে কোপাই মারি ফেলাইবে রাত্রে, আর আমি তো হতভম্ব হয়ে গেছে। যাই হোক, ভাগ্য ভালো, আমাকে ওইখানের একটা সর্বহারা ছিল, উনি নাই, ভাগ্য ভালো, উনি খুবই ভালো লোক। সর্বহারা বললে ভুল হবে, উনি খুব ভালোই, ওনার ভিতরে নাই বললে না। আমার যখনই দেখছে বসে, এই ওর গায়ে কেউ হাত দিবে না, মুখ ওনার বাঁধা, কিন্তু আমি চিনতে পারিনি যে এই হারুন খা, বরিশাল বিভাগের মধ্যেই নাম করা সর্বহারা উনি হারুন খা। কিন্তু উনি আমাকে টর্চারিং করতে, একটা টোক্কা দিতে দেয় না। উনি আমাকে সুন্দরভাবে ওপারে খেয়া পার করিয়ে বলছে, তুমি বাড়িতে যাও, এ গ্রামে আর আসো না, তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, তুমি আসলে এখন ওই লোকজনে তোমাকে এইভাবে অত্যাচার করবে, মারবে। ভাগ্য ভালো আমি ছিলাম, যাও। কিন্তু পরে আমি জানছি যে উনি হারুন খা। তা আমি বাসায় চলে আসি। আসার পরে যখন এইটা শুনছি, তখন মনের কষ্টে আমি বিষ খেয়ে ফেলাইছি। আমার বাসার সামনে একটা সুপারি গাছ আছে, আমি ওইখানে বিষটা কিনছি কি আমার বাসারে দেখানোর জন্য, যে কেন মানলা না, আর এরকম হইলো কেন। আমি বিষটা জাস্ট ওই ধানে দেয়, ওই এর একটা 18 টাকায় আমি কিনছি, মাজায় নিয়ে আমি বোনকে দেখাবো যে এরকম, যে আমি একটু ইচ্ছে করি মুখটা খুললে এরকম মুখে লাগাইতে গেছি, কিন্তু বাই দিস টাইম কেনই জানি আমার মুখের ভিতর চলে গেছে। আসলে যে কথাই ওইখানে বলে যে ইবলিস থাকে, ওইটার সাথে শয়তান, আর আমি কেনই জানি। আর তার আগে আমি তো এটা খুব কষ্টে আমি দিশে পাইছি, কিন্তু আমি কোনো ড্রাগস ইউজ করি না, পুরো দিব্যি সুস্থ। কেনই যেন মনের কষ্টে আমি ওই বিষটা নিয়ে আসলাম, ওই পয়জনটা। তা আমি ওইটাকে মুখের ভিতরে লাগাইতে গেছি, কিন্তু 2-3 ডোক চলে গেছে। যাওয়ায় আমি সাথে সাথে ওই রকম সুপারি গাছের গোড়ায় পড়িয়ে গেছি না। পাশের ঘরে আমার একটা ছোট ভাই আছে, 1-2 বছরের ছোট, ওর নাম সুমন। তা আমার সুমন যাই আমার ছোট ভাইরে ডাক দিছে। আর ওই সময় আমার ওই বড় ভাইটা ইতালি যাবে, আমার ইমিডিয়েট যে বড় ভাই, ও ইতালি যাবে 3 দিন পরে ওর ফ্লাইট। ও আজকে ঢাকায় চলিয়ে যাবে, অলরেডি আমাকে দেখে রাতে এই অবস্থা। ওকে আমি বিদেশে এখন যাব না, ওরে সুস্থ করি। মেডিকেলে আমাকে নিয়ে গেছে, একদিকে মেডিকেলে আগে হন্ডায় চলিয়ে গেছে, যাই ভর্তি রেডি করছে, আমার নেতেই ওয়াশে চলিয়ে গেছে। তাই ওয়াশের দ্বারা শিক্ষা পাইছি যে কি জিনিস পয়জন খাইলে কি হয়। আমার জীবন নাই, ওর চেয়ে গুল্লি দিয়ে মারি ফেলানো অনেক শান্তি। মানে আমার ভিতরে একটা পাইপ ঢুকাইছে, আর অটোমেটিক একটা বল দিয়ে দিচ্ছে মুখে। আমি হা করি, মা কমু, মা গো কইতে পারি না, মা কইতে না করি, খালি শুধু চিল্লেই। তখন আমার আপা
ওইগুলো দেখিয়ে খুব কান্না করতে আছে। আর যখন আমার ওয়াশ টোয়াশ 7 বদনি পানি ভরছে আমার পেটে, আবার বাইর করছে, 1 বন্দি ভরছে আবার বাইর করছে, এবার চাপে চুপে, আর পেট যে চাপ দেবে, পেটের অবস্থা দেখে ইয়া, আর এটাও শুকায় না তেমন একটা, এমন অবস্থায় দাঁড়াই গেছে। তখন আমার এই পারতে আছে না। যাই হোক, আল্লাহ তাআলা আমার বাঁচাই রাখছে, আল্লাহর কাছে আমি অশেষ রহমতের শুকরিয়া আদায় করি যে এই তখন আমার বোনটা আমাকে সুস্থ করছে পর ডাক্তার সাহেব লেখছে নাথিং বাই মাউথ। এখন আমার তো বলা পিপাসায় শুকাইয়ে গেছে। আমার মনে হয় কি 2 জগ পানি দিলেও আমার তৃষ্ণা নিবারণ হইবে না। আমার ভাইটা পাশে, যখন আমি পরদিন সকালে একটু হুঁশ হয়েছি, তখন আমি বলি পানি পানি। তখন আমার ভাই ডাক্তারের কাছে জিজ্ঞেস করছে পানি পানি করে, একটু বাবু একটু পানি কি খাওয়াবো? কয় না, একটু খালি একটু ফলের রস মুখে দিতে পারেন, পানি দিয়েন না, কারণ বিষের সাথে পয়জনের সাথে ওইটা সমস্যা। তখন আমাকে 1 কোয়া কমলার একটা রস চিপে আমার মুখে দেয়, আমার তৃষ্ণেই মেলে না, মুখের কিচ্ছু বেজে না, ওতে মনে হয় রাগ হয়ে গিয়ে দুধ তুলি না, আমি আটকে যাই, থো রাগ, মানে আমি উঠতে যে দাঁড়াবো সেই শক্তি আমার নাই, কিন্তু মনের কষ্ট ওই রকম বলি। তখন ভাই বলে দুধ তুলি না, মরিয়ে যায় যদি যাও, একটা আপেল ওরে দে, এই একটা কমলা রস চিপে ওর মুখে দে, এই কষ্ট আমার সহ্য হয় না ওর ইয়ে। এই তখন আমাকে ওইভাবে দেয়, দেওয়ার পরে যাক সুস্থ হয়েছে। তখন মেডিকেল থেকে ওইটা তো পুলিশ কেস হয়ে গেছে, খুব স্বাভাবিক। হ্যাঁ, তখন আমি আমাকে এক নার্স ছিল আমার, খুব আমার সাথেই পড়াশোনা করতো, উনি স্টাফ নার্স হয়ে গেছে তখন ওই নার্স, ওনার নাম ইশরাত জাহান নয়ন আপা। তখন আমাকে আমার ওই নয়ন আপা আমাকে ওইভাবে বললো এই কাগজপত্র নিয়ে বাসায় চলিয়ে যাবেন, কারণ না হয় পুলিশ কেস হয়ে যাবে মিজান। তখন আমি ওইটা নিয়ে বাসায় চলে আসি। আসার পরে আমার বোন আমাকে নিয়ে সুস্থ করার পরে আমাকে ঢাকায় রাখে। ঢাকায় আমাদের ওই ধানমন্ডি 29 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির 4খান বাসার পরে বাসা, ওইখানে আমাকে রাখে এবং চলাফেরা সব কিছু যাবতীয় যা রেগুলার খরচ সব কিছু দেয়। আমাকে বাইকটি কিনে দেয় যে সেইভাবে ফ্যামিলির মতো চলবি। এই তখন আমাদের আবার বরিশাল ঢাকার লাইনে আমার ছোট বোনের লঞ্চ আছে, এমবি কীর্তনখোলা 1, 2, 10, বাংলাদেশ সবচেয়ে ব্যয়বহুল লঞ্চ 10 কীর্তনখোলা। তা আমি ওই লঞ্চ ঘাটে যাই, মাঝে মাঝে লঞ্চ ঘাটে গেলে পরে একটু টিকিট ধরি, মাঝে মাঝে আমাকে ছোটো জামাই মাসে মাসে 50,000 60,000 করে টাকা দেয় যে চলুক। তা আমি যে এখন যে বর্তমানে আমার স্ত্রী আছে, আমি ওর বাড়ি হয়েছে ভোলা শহরেই বাসা। আমি আলাদা জায়গায় শ্বশুরবাড়িতেও থাকি না, আলাদা একটা বাসা ভাড়া নিয়ে থাকি, 3,000 টাকা ভাড়া দিই, তো ওইখানে থাকি। আর আমার বড় আপা আমাকে পাশাপাশি একটু হেল্প করে। এই আর ফ্যামিলি বাবা যেটা রেখে গেছে বরিশাল শহরে আমাদের 5 তলা বিল্ডিং আছে, নিজেদের বাবা করছে, খালি জায়গাও আছে আরও পাশে, মানে ওখানে 29% জায়গা তো এরকম আছে। আর বড় ভাইটা আছে ওয়েস্ট জার্মানিতে, ওই জায়গাটায় আমাকে ওইখান থেকে মাসে মাসে এখন ওর আপা টাকা দেয়। এই কালকেও আমাকে দিয়েছে টাকা, হ্যাঁ 2,000 টাকা পাঠাইছে যে 4-5 দিন চলো, আবার তুমি ঘাটে এসো দিয়ে দেবে। এভাবে চলতেছি আছি আমি বর্তমানে। এখন এটা একটু সিক্রেট রাখবেন এই পরিচয়টা, আমি বলি বর্তমানে আমি একটা ছোটোখাটো একটা জব করতেছি, এখানে আছি। এরপরে ওই রিহাব থেকে ফেরার পরে কি কখনো অল্প সময়ের জন্য হলেও ড্রাগ নিয়েছেন? না, আমি আর স্লিপ করিনি কখনো, স্লিপ করেন কখনো না, আর একেবারে ওটাকে অ্যাভয়েড করিয়ে দিছি। লেখাপড়া কি হলো, কমপ্লিট হলো? মাস্টার্স কমপ্লিট হয়েছে। অনার্স মাস্টার্স কমপ্লিট হওয়ার পরেও তো ভালো একটা জব ম্যানেজ করতে পারেননি? পারিনি, এই শেষ হয়ে গেছে আমার। এই যে চামড়াটা দেখেন, এই যে নামে গেছে, আসলে তো বয়স তেমন তখন না। যারা ট্যাবলেট খায়, ট্যাবলেটের একটা ক্রিয়াই থাকে, ওদের চামড়াকে নরম করিয়ে ফেলে। মানে আপনার দেখে যে বোঝা যায় বয়স অনেক বেশি হয়ে গেছে। আসলে সেটা না, আমার ছোট বড় ভাইকে দেখলে মনে হইবে সে আমার ছোট, ইমিডিয়েট যে বড় ভাই। মানে চেহারার মধ্যে পরিবর্তনের জন্য ড্রাগই দায়ী? ড্রাগ ছাড়া চেহারা নষ্ট হয় না, এই ড্রাগটা নিয়েই আমি এইটা হয়ে গেছে আমার। আপনার স্ত্রী যিনি আছেন বর্তমানে, আপনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ, আমার একটা ছেলে আছে। একটা ছেলে আছে, সে কি জানতো আপনার জীবনের এই গল্পটা? বা হ্যাঁ, সে জানতো যে আমার বাবা প্রচুর ড্রাগস করছে। হ্যাঁ, আপনার ওয়াইফ কি জানতো বিষয়টা যে আপনি ড্রাগ নিয়েছেন? যিনি বর্তমানে তখন জানতো না, পরে বিয়ের পরে আমি বলছি এরকম। এরপর কি বিশ্বাস করতে পেরেছে যে আপনি ড্রাগ নেন? সে এখনো বিশ্বাস করে যে আমার হাজবেন্ড সিগারেট ছাড়া অন্য কিছু এখন জীবনে। একটা জিনিস একটু বলি, যারা ড্রাগ নেয় এদেরকে বিশ্বাস করাটা খুব ডিফিকাল্ট, কারণ এটা বলে যে একবার নিলে, কারণ ওরা প্রচুর মিথ্যা কথা বলে শুধুমাত্র একটু নেওয়ার জন্য। কিন্তু তারপরও বিশ্বাস হারালে আসলে একটা মানুষকে স্বাভাবিক জীবন দেওয়া যাবে না, সুতরাং সেই জায়গাটা থেকে বিশ্বাস করতে হবে। মাদক আমাদের জন্য একটা অনেক বড় সমস্যা। মাদক তো আপনার জীবনটাকে শেষ করে দিল। শেষ, ফার্স্ট ডোজ দ্য ড্যামেজ, নেশার প্রথম টান, দম্ভ চুম্বক, সর্বনাশের পথ তৈরি করিয়ে দিস, আর কিছু নেই। এলাসাই মান্ডান। আপনি কি পেলেন জীবনে
এই আমি কিছুই পাই না, জীবন খাতায় শূন্য। এখন আমি শুধু আমার এই কায়াটা আছে, আর কিছু পাই না। বাবা মায়ের অস্তিত্ব, ভাই বোনের অস্তিত্ব সব বিলীন করে দিয়ে দিছি। বরিশালে আমাকে এক নামে কি চেনে জানেন? ট্যাবলেট মিজান। ট্যাবলেট মিজান নামে চেনে। এটা আমার যে কোনো লোক, বরিশাল বলেন, যারা বন্ধু বান্ধব আছে 100-150 খাইতেন, 100 খাইতাম 110 এট এ টাইমে আমি, না হলে আমার হইতো না। যার 10 mg আর তারপরে বের হয়েছে 5 mg, ও অত আমার লাগবে 300, অত আমার হইতো না, খাইতাম না রাগ হইয়া। দৌড় নিতে আমার কোনো ফিলিংস হয় না। রিয়েলি ডু আই, আর ইউ নট বিলিভ মাই টক? না আমি বিলিভ করি এবং এত খেলে তো মানুষ, একটা সাধারণ মানুষ মারা যাওয়ার কথা। আমি তো ওই বললাম না, আমি 100-150 খাইলে পরে আমি গরম হয়ে গেছে, পরে পেট পোষাইছি, শরীরের উত্তেজনায় দিশা পাইতেছি না, পানিতে নামবো না কি করবো, মানে কোনো কিছু ভালো লাগে। 1 সেকেন্ড এক জায়গায় দাঁড়াই থাকতে পারিনি, এদিক হাঁটি ওদিক যাই, ছুটোছুটি। নেশার এই একটা স্যামসিনটারে ওই রকমই ভালোই লাগে না একটু। তো যারা ড্রাগ নেয়, এখনো নেশার মধ্যে আছে, তাদেরকে আপনি কি বলবেন? কোনো পরামর্শ দেবেন? পরামর্শ আমি যারা আমার সামনে ইউজ করে তাদেরকে বলি, দোস্ত এটা জীবনের ধ্বংস ছাড়া কিছু আনবে না, তবে তুমি ভালো হয়ে যাও। আমি তোমাকে বললে এখন বলবো খাবো না, পরবর্তীতে খাবা, আমি চলে যাই, তবে এই জিনিসটা আর খেও না। কারণ আমি জানি যে এটা হয়েছে কি, নেশা মূলত সম্পূর্ণ হয়েছে মন। যদি মন থেকে বলে যে আমি এটা খাবো না, তাহলে কোনো দিন তারা খাওয়াইতে পারবে না। নেশা আসছে, হ্যাঁ একটা সিগারেট খেলাম, বাস দ্যাটস এনাফ, চলিয়ে যাই। কিন্তু ওই কারো সাথে সমাজের সঙ্গগুণে লোহা বাসে, সঙ্গের সাথে বসলেই সে খাবে। আমার এখন, আমি বিশ্বাস হয়তো করবেন না, আমি এখানে আসছি কিন্তু এইগুলো শুনিয়া বলার জন্যে যে আমার জীবনে আমি যখন এত দূরে আসতে পারছি, আমার ভাই বোন সবাই বিশ্বাস করে যে আমার ভাই ফ্রেশ, এখন কিছু খায় না। কিন্তু এইটা আমি বলবো যে নেশার যদি সঙ্গগুণে বসে, আমার জীবনে অনেক ফ্রেন্ড সার্কেলের কাছে আমি বসছি, এখনও বসি, কিন্তু ওরা ইয়াবা খায়, আমি দেখি আমার জীবনে আমি একটা ইয়াবা টান দিয়ে দেখিনি, তখন কিন্তু ইয়াবা বের হয় না। জি। আর আমি এখনও খাইনি আর খাবো না। আল্লাহ যেন আমাকে খাওয়ায় না, সহি সালামতে রাখে, এই জীবনযাপন করিয়ে যেন সুন্দরভাবে আমার মৃত্যু হয়, এটাই আমি আল্লাহর কাছে বলি। আর আমার কিছু বলার নেই। নিশ্চয়ই আমাদেরও কিছু বলার নেই, আমরাও শুধু এতটুকুই বলি। আমি এটা খুব ভয়াবহ একটা জিনিস। আমি এরকম গল্প আপনাদের সামনে উপস্থাপন করেছি যে টান দিয়ে দম আটকে মরে গেছে, এরকম একই সাথে বসে নেশা করছে। এবং এরকম গল্প পেয়েছিলাম, যশোর থেকে রওনা দিয়েছে, নেশা করতে করতে কোন জায়গায় চলে গেছে, কোনো খোঁজ খবর নেই। 7 দিন পরে দেখেছি সে অন্য কোনো একটা জেলায়। তো উনি যে বললো যে 17 দিন শুধু লাইটের দিকে তাকাই ছিলাম, এটা আমার কাছে অস্বাভাবিক মনে হয়নি। এর চেয়ে হয়তো ভয়ানক আরও অনেক কিছু ঘটে। শুধু এতটুকুই বলবো যে যেটা আপনাকে কিছুই দেয় না জীবনে, মৃত্যুর দিকে নিয়ে যায়, এই জীবনটা অনেক মূল্যবান একটা জীবন। সেই জীবন আমরা চাইলে, জীবনের একটা মোমেন্ট, একটা ঘন্টা হয়তো আপনি এমন কিছু করবেন এই পুরো জীবন দশায়, একটা ঘন্টায়, যেটা হয়তো সমাজের অনেক কাজে লাগবে, পুরো দুনিয়া হয়তো আপনার কাছ থেকে অনেক কিছু পাবে। সুতরাং জীবনের আপনি কিছুই করতে পারেননি, পুরোটা জীবন জুড়ে হতাশ হয়ে এইসব পথে পা বাড়িয়ে এত সুন্দর, এত মূল্যবান জীবন, এত সম্ভাবনা একটা জীবন, সেটা নষ্ট করার কোনো মানে হয় না। ঠিক আছে, আর কিছু নাই, করেন, ইবাদত করেন, কারণ সৃষ্টিকর্তা তো আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য। ভালো থাকুন, আমরা এখানেই শেষ করছি। পরিশেষে একটু কথা বললি দে, আমার যে পূর্ণতা, আমার যে বোনটা, আমার মায়ের স্নেহ আমাকে এখনো দেয়, ওই বোনটার মুখে যেন আমি হাসি দিয়েই যাইতে পারি। আমার বোনটা আমার জন্য অনেক কিছু করে, এখনো করে। আমার ওই বোনটা, আমার 2টে বোন আমার জন্য খুব কাঁদে, এখনো কাঁদে, যে আমি একটু কষ্ট পাইলেই তারা কষ্টের সাথে সাথে আমার ভালোটা করার চেষ্টা করে। আমি তাদের কাছে আমার চিরকৃতজ্ঞ। আমার মায়ের স্নেহ, পিতৃ স্নেহ সব আমার ওই 2টে বোন আমাকে দিতেছে এখনো। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আরেকজন গেস্টকে নিয়ে আমি একটু পরে ফিরে আসছি। শুরুতেই বলছিলাম একজন ফিমেল গেস্ট থাকবে আজকের সিক্রেটসের সেকেন্ড পর্বে, মানে দ্বিতীয় অংশে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। শুনছেন ঢাকা FM 90.4 এবং ফোন করতে ভুল করবেন না। ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আরও একবার বলছি, 09611904904। বাই দ্য ওয়ে, আপনারা পুরো এপিসোডটি ডাউনলোড করতে কিংবা আপনার কালেকশনে রাখতে, যদি কোনো পর্ব মিস করে থাকেন সিক্রেটসের কিংবা জীবন গল্পের, এখনই চলে যান আমাদের ইউটিউব চ্যানেলে www.youtube.com/DFM904। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশাপাশি বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আপনি যদি রাত 11টার সময় শুনতে মিসও করেন, আপনি আপনার সেলফোন থেকে যে কোনো সময় শুনে নিতে পারবেন কি ঘটেছিল। আমরা আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। ওকে, আপনার নামটা একটু বলেন। আনিলা। আনিলা, পুরো নাম হচ্ছে? ফুল নেমটা বলতে চাচ্ছেন না? আচ্ছা, মাথা নাড়ালে হবে না, কারণ এখানে যেহেতু রেডিও, মুখে বলতে হবে। আনিলা, বয়স কত আপনার? আমার 25 বছর।
আনিলা, জন্ম জেলা কোথায় আপনার? আমার নানি বাড়িতে পিরোজপুর ডিস্ট্রিক্ট। পিরোজপুর ডিস্ট্রিক্টে। আপনি কিছুটা নার্ভাস? এখানে মানুষ মন খুলে মনের গল্পটা বলতে আসে, আর আমরা রেডিওতে এটা প্রচার করছি। আমাদের অনুষ্ঠানের থিম হচ্ছে যে যদি কেউ না শোনে তো আমি শুনবো, এবং আপনি কোনো কিছুর জন্য না, শুধু মন খুলে কথাগুলো বলার জন্য আসুন, আর মেসেজ অটোমেটিক্যালি বের হয়ে আসে। কজ আমাদের এখানে মেসেজ ছাড়া আমরা কোনো স্টোরি প্রচার করি না। তো সেই জায়গাটা থেকে আপনার গল্প আপনি ভালো জানেন, আর সৃষ্টিকর্তা ভালো জানে, তার বাইরে কেউ জানে না। সুতরাং আপনার গল্পে আপনিই মাস্টার, এখানে নার্ভাস হওয়ার কিছু নাই। আপনি মন খুলে আপনার কথাগুলো বলুন, এবং আমার মনে হয় আপনার যেখান থেকে শুরু করতে ইচ্ছে করে আপনি সেখান থেকে শুরু করুন। জি। এটা আমার মার বিয়ের থেকে বলতে চাচ্ছি যে জি। আমার আম্মু তখন 14 বছর বয়স, তার মামা হচ্ছে ঢাকা আলিয়ার স্টুডেন্ট ছিল, ঢাকাতে একটা ডায়াবেটিক্স হাসপাতালে চাকরি করতো। তো আমার আব্বু আলিয়ার স্টুডেন্ট ছিল, আব্বু ওখানে চাকরি করতো, ওখানেই তাদের বন্ধুত্ব। এরপরে বন্ধুর বাড়িতে বেড়াতে যায় আমার আম্মুর মামা বাড়িতে। তো যাওয়ার পরে ওখান থেকে নাকি আমার আম্মুর কোরআন তেলাওয়াত শুনতে পায় আমার আব্বু ফার্স্ট টাইম। তো সেখান থেকে তার ভালো লাগা। এরপরে সে আমার ওই ভাইয়া ডাকি আমি, যাকে আমার আব্বুর মামা হয়, ওই বন্ধু হয় আমার আম্মুর মামা, তাকে জি। আমি ভাইয়া ডাকি। তো Okay. ওনাকে প্রস্তাব দেয় যে আমি তোমার ভাগ্নিকে বিয়ে করতে চাই। তো সেও দেখে যে ছেলে তো ভালোই। আমার আব্বু আবার দেখতে শুনতে খুব সুন্দর ছিল, টাকা পয়সাও মানুষের পিছনে খুব ব্যয় করতে পারতো, হয়তো ওই রকমের ভাবছে যে খুব বড় লোকের ছেলে, দেখতেও হ্যান্ডসাম। তো তারা ছেলের কোনো খোঁজ খবর না নিয়ে, আর আব্বু এমন পাগল হয়ে যায় যে আজকে দিনের মধ্যে বিয়েটা দিতে হবে। আপনি এই ঘটনাগুলো পরবর্তীতে শুনেছেন, হ্যাঁ, কারণ আপনার বাবা মার বিয়ের আগের ঘটনা তো আপনার জানার কথা না, সেটা আপনি পরবর্তীতে গল্পের মধ্যে করে শুনেছেন। যেটা শুনেছেন সেটাই বলছেন সেটাই এখানে। Okay. বলছি। তো সেই তাড়াহুড়া করে সেদিনই বিয়ে দেওয়ার জন্য বলে। তো তারাও ওই রকমের করে বিয়ে দিয়ে দেয়। আমার নানা ছিল না, কিন্তু ওই আম্মুর নানা বাড়ির লোকরা আম্মুকে বিয়ে দিয়ে দেয়। বিয়ে দিয়ে দেওয়ার পরে তো আব্বু কয়েকদিন থেকে ঢাকায় চলে আসে। এরপরে ওই আর কি বিয়েটাই সে করে আসে। এরপরে ঠিকমতো হয়তো যোগাযোগটাও করতো না আব্বুর সাথে, আম্মুর সাথে। এরকমের বেশ কিছুদিন চলতে থাকে। হঠাৎ একদিন চিঠিতে বলে যে আমার মাকে নিয়ে আসার জন্য ঢাকায়। তো আমার মাকে ঢাকায় নিয়ে আসে। নিয়ে আসার পরে এরপরে হচ্ছে আমার মাকে খুব ভয় দেখায় যে মাকে মেরে ফেলবে, অনেক দূরে নিয়ে যেত, নৌকায় চড়াইতো, বলতে তোকে এখন নৌকা থেকে ফেলে দেবো, বাসের নিচে ফেলে দেবো, ছাদে গেলে তোরে ছাদ থেকে ফেলে দেবো। এবার মানে হঠাৎ করে ভয় কেন দেখাবে? এটা সেই ভালো জানে। আপনি যা শুনেছেন সেটাই বলছেন? হ্যাঁ, সেটাই Okay. বলছি। তো মা তো এক ছোট ছিল, আর একদম গ্রাম্য মেয়ে ছিল, তার কোনো মাথায় কোনো জ্ঞানই ছিল না যে এই যে কথাগুলো বলছে এগুলো আমার গার্ডিয়ানকে বলা উচিত, বা এরকমের ভয় দেখাচ্ছে। সে ভয় পাচ্ছে শুধু। কত বছর বয়সে বিয়ে হয় আপনার মার? 14 বছর। 14 বছর। আর আপনার বাবার বয়স তখন কত ছিল? তখন হয়তো 30-র উপরে ছিল। 30-র উপরে ছিল। এটা তার প্রথম বিয়ে ছিল আপনার বাবার? না, আপনার বাবার এটা প্রথম বিয়ে ছিল না? না। ওকে, সো এগুলো একটু পয়েন্ট করার মতো, শ্রোতা একটু খেয়াল করবেন। আচ্ছা, ঠিক আছে। তারপর এরপরে তো এরকম একটা ছেলের সঙ্গে আপনার মা তাকে বিয়ে দিল কেন? আপনার মা বলছি, সরি, আপনার নানি তাকে বিয়ে দিল কেন? আমার নানি আর কি এমনভাবে ওই ভাইয়া উপস্থাপন করছিল আমার আব্বুর সম্বন্ধে যে আমার মা খুব সুখে থাকবে। সেও জানতো না যে ওনার আরেকটা ওয়াইফ আছে। আচ্ছা, তো বাবা কি করতো? সে ওই ডায়াবেটিক্স কোম্পানি হাসপাতালে চাকরি করতো। চাকরি করতো, ঠিক আছে। আর বলেন। আরেকটা কাজ করতো, ম্যান পাওয়ারের কাজ করতো, যে বিদেশে লোক পাঠায়, আদম ব্যবসা যেটাকে হ্যাঁ, বলে। আদম ব্যবসা যেটাকে বলে, এটা করতো। তো ওই রকমের আর কি। সে এখান ঢাকা থেকে যখন যাইতো অনেক টাকা নিয়ে যেত, যে ওই ভাইয়ার মার কাছে আর কি, আমার আম্মুর নানির কাছে দিত আর কি। সবাই একটু লোভে পড়ে গেছিল, আমার যেটা মনে হয়। না হয় একটা ছেলের কোনো কিছু না জেনেই ছেলের কাছে একটা মেয়েকে তুলে দেওয়া তো উচিত না। তো সেইখান থেকে বিয়েটা হয়। এরপরে তো ঢাকায় আসে আমার মা আসার পরে তখন হয়তো আমি কনসেপ্ট করি আমার মা যেটা বলছে। এরপর তো বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে কিছুদিন পরে আব্বুও যায়। আমার নানি বাড়িতে যাওয়ার পরে আব্বুকে বলে যে ঘটনাটাই। এরপর আমার আব্বু তো কিছুতেই রাজি না, যে না, এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়া যাবে না, তোমার বাচ্চা নষ্ট করে ফেলতে হবে। তো মা তো আবুজ, তাকে যেভাবে ঘুরাচ্ছে আব্বু আম্মু সেভাবে ঘুরতেছে। তো হাসপাতালে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে সব ওকে নষ্ট করবে। তো ঠিক ওই মুহূর্তে আমার বড় মামা শুনতে পায় যে এই ঘটনা। তখন বড় মামা ওইখানে যেয়ে আমার মাকে নিয়ে আসে ধাক্কাইতে ধাক্কাইতে, যে তোকে তো ছোট থেকে এই শিক্ষা আমরা দেই নাই। আচ্ছা, একটা মানুষ যে পৃথিবীতে আসবে সে তার রিজিক নিয়ে আসবে, তাকে নষ্ট করার অধিকার কারোই নাই। তো সেখান থেকে নিয়ে আসার পরে তো আমার আব্বু খুব রেগে যায় যে স্বামীর কথা শুনলো না, ভাইয়ের কথা শুনলো। সে ওখান থেকে রাগ করে চলে যায়। চলে যাওয়ার পরে দীর্ঘদিন আর কোনো যোগাযোগ নেই। যোগাযোগ নেই, তখন তো চিঠির যুগ ছিল। একটা চিঠি যেতে যেতেও অনেকদিন সময় লেগে যেত, 10-15 দিন সময় লাগতো। হ্যাঁ। তো হঠাৎ এরপরে আমি আসি পৃথিবীতে। আসার পরে তাকে জানানো হলো, তখন সে তার আসি মানে হচ্ছে আপনার মা কনসিভ করেন, তাই তো? হ্যাঁ,
আপনার মা ওই সময়ে আপনার নানু বাড়িতে থাকা অবস্থায়, না কনসেপ্ট করে ঢাকাতে যখন আমার না সেটা তো বলতে পারছি, এবার ধরা পড়ে হচ্ছে আর নানু বাড়িতে নানি থাকা বাড়িতে অবস্থায়। যাওয়ার পরে তখন তো আব্বু হচ্ছে নানি বাড়িতে যায়, যাওয়ার পরে আব্বুকে বলে, আর আচ্ছা। আব্বু যখন নষ্ট করতে চায় আমার আম্মু রাজি না হয়, সেইখান থেকে আব্বু রাগ করে ঢাকায় চলে আসে। আচ্ছা। তো ওই টাইমটাতে আমার ওই যে ফার্স্ট আর কি আব্বুর যে বিয়ে করছিল ওনার আর একটা বেবি হয়। আচ্ছা। তো আমার মাকে বলে যে মাহমুদার একটা বাচ্চা হয়েছে, মাহমুদা খুব ছোট আর কি, মাহমুদার খুব প্রশংসা করতো। তো আমার মা কখনো জিজ্ঞাসা করতো না যে মাহমুদাটা কে কে তুমি তার প্রশংসা করতো, তার মাথায় এটাও ছিল না, জিজ্ঞেস করার মতো হয়তো তার ওই বোধটাও ছিল না। এরপরে ওই যখন আর কি আমার পেটের বয়স 3 মাস আর কি আমার আম্মুর, তখন আব্বু হচ্ছে আমার আম্মুর কাছে বলে যে তোর বাবাকে বল টাকা দেওয়ার জন্য, আমি বিদেশ যাব। তো আমার নানা তখন জমি বিক্রি করে তাকে ওই সময় 25,000 টাকা দেয়। তো সে ঢাকায় আসে, ঢাকায় আসার পরে তার তো বিদেশে প্রসেসিং চলতেছে, সেটা আর নানি বাড়ির লোকজন জানতো না। তো যখন আমার বয়স নাকি 15 দিন আর কি পৃথিবীতে আসার পরে 15 দিন বয়স, তখন আমার আম্মুর কাছে একটা চিঠি যায় যে তুমি তাড়াতাড়ি ওকে নিয়ে আসো, আমি এরকমের বিদেশ যাব, তো আমি চাচ্ছি তোমাদের ঢাকায় রেখে যাব। তো চিঠিটা পৌঁছাতে আমার মার কাছে দেরি হয়ে যায়। তো মা যখন ঢাকাতে আসে, যেদিন আসে সেদিনই শুনে যে আব্বুর ফ্লাইট হয়ে গেছে, আর আব্বুর সাথে দেখা হয় নাই। তো এরপরে তো আবার মা চলে যায় গ্রামে, আব্বুর সাথে আর কোনো যোগাযোগ নেই। মা চিঠি দিত কিন্তু চিঠির কখনো উত্তর আসতো না, আর আব্বু দিত কিনা সেটা আব্বুই ভালো জানে। ওকে, এই ঘটনাগুলো আপনি কার কাছ থেকে শুনেছেন? এটা আমার মার কাছ থেকে, নানির কাছ থেকে। এখানে একটা বিষয় একটু নোট করে নেই, এই কথাগুলো আপনি যখন শুনতেন তখন আপনার বাবার প্রতি অনুভূতিটা কি হতো? ঘৃণা। ঘেন্না হতো। একদম ভেতরে যা হয়েছে আপনি সেটাই আজকে এখানে বলবেন, আপনাকে আমি অনুরোধ করছি বিশেষভাবে। আপনার কখনো মনে হয়েছে যে মা বা নানি যেটা বলছে সেটা বাবাকে সামনাসামনি কি জিজ্ঞেস করে তারপরে বিশ্বাস করি? আপনার ভিতরে যা হয়েছে আপনি সেটাই আমাকে বলেন। হ্যাঁ, এটা মনে হয়েছে নাকি তার আগে হ্যাঁ, ঘৃণা করেছেন? না মনে হয়েছে, বাট ঘৃণাটাই বেশি হয়েছে। কারণ এক্স্যাক্টলি, দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা। এই জন্যে একটা সেপারেট ফ্যামিলি, যখন একটা ফ্যামিলি সেপারেট হয়ে যায়, বাবা আলাদা হয়ে যায়, মা আলাদা হয়ে যায়, সন্তানটা যেখানে থাকে, সন্তান তারাই তাদের মতো করে বড় করে। কারণ ওই কোমলমতি মনে সে যেটা শোনে সেটাকেই সে সত্য মনে করে স্থান দেয়। এবং আমি বলছি না ঘটনা সত্য না মিথ্যা, সেটা বলছি না, ওর কোশ্চেন করার ক্ষমতা থাকে না। এবং কোশ্চেন করার ক্ষমতা থাকে না বলেই হয়তো তার বাবাটা ওরকম ছিল না, কিংবা তার মাটা ওরকম ছিল না। সে যেইখানে বড় হচ্ছে সেভাবেই সে তার পারসেপশনটা গ্রো করে। সেপারেটেড ফ্যামিলির সবচেয়ে বড় দুঃখজনক ঘটনাটা হচ্ছে এটা, যে মা বাবা সম্পর্কে যা বলবে, সন্তান যেখানে বড় হবে, যদি মায়ের কাছে বড় হয় সে সেই ধারণা নিয়েই বড় হবে, এবং বাবার কাছে যদি থাকে তাহলে মার সম্পর্কে যেটা বলবে সেই ধারণা নিয়ে সে বড় হবে। কারণ সে তো খুব ছোট থাকে, তার ওই কোশ্চেন করার ক্ষমতা থাকে না, তার মনের ভিতর থেকে এই প্রশ্ন আসবে না যে আচ্ছা ওনারা যেটা বলতেছে সেটা তো মিথ্যাও হতে পারে, একবার বাবাকে ডেকে এনে জিজ্ঞেস করি তো সে এরকম ঘটনা ঘটিয়েছে কিনা। এবং সেই সাহসটা যেহেতু থাকে না, সেই যুক্তিটা যেহেতু থাকে না, একেবারে কোমলমতি মন, সুতরাং সে অন্ধ মনে বিশ্বাস করে যায়। এবং যে ঘৃণাটা জন্ম হয় ছোটবেলায়, বাবার প্রতি হোক মায়ের প্রতি হোক, সারাটা জীবন জুড়েই সে সেটা বয়ে চলে। সবচেয়ে বড় ক্ষতি হয় এটা কিন্তু যার প্রতি ঘৃণা করে তার না, যে নিজে ঘৃণা করা শেখে তার। গল্পটা আমরা সামনের দিকে এগোচ্ছি। জি বলুন। এরপরে চিঠি লিখে এবং মার সঙ্গে যোগাযোগ করতো না না? হয়তো কিনা সেটা জানি না, কিন্তু 3 বছর পরে আর কি আব্বু চলে যাওয়ার 3 বছর পরে হঠাৎ একটা তালাকনামা আসে। তালাকনামাটা আসার পরে আমার নানার হাতে এসে পৌঁছায়। তো নানা তালাকনামাটা দেখে তখন চিন্তা করে যে যেহেতু ছেলে 3 বছর খোঁজ খবর রাখে নাই, ইসলামিক দৃষ্টিতে 3 মাস যদি স্বামী স্ত্রীর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন থাকে সেই ক্ষেত্রে তালাক হয়ে যায়। কে বলেছে আপনাকে? এটা শুনছি আর কি। শুনেছেন? এরকম শোনা অনেক ভুল জিনিসই আমরা জানি। ঠিক আছে, সমস্যা নেই, বলুন। হ্যাঁ, সেখানে 3 বছর আর কি টোটালি যোগাযোগ নাই। আচ্ছা। হ্যাঁ, তো তারপর তো তালাকনামা হাতে চলে আসছে। সেইখানে এখন তো আর মেয়েকে বসায় রাখা ঠিক না, আমরা কতদিন বেঁচে থাকবো, আর এই মেয়ে আর একটা মেয়ে। আমি যদি ছেলে হতাম সেই ক্ষেত্রে একটা তাদের চিন্তা থাকতো, তাদের চিন্তা যে একটা মেয়ে হয়েছে আর ও মেয়ে, কোথায় এদের স্থান হবে। জি। তো সেই ক্ষেত্রে আমার মাকে তারা বিয়ে দেওয়ার চিন্তা করলো। তো চিন্তা করলো, তারা ওই রকমের চিন্তা করলো, কিন্তু আমার মা কিছুতে বিয়ের জন্য রাজি হয় নাই ওই টাইমে। আচ্ছা। যে বিয়ে তো একবারই হয়, আমি যে আমার বিয়ে হলে আমার বাচ্চাটার কি হবে। আচ্ছা, যেই ধারণাটা সেটা আপনার মায়ের ব্যক্তিকেন্দ্রিক ধারণা না, এটা আমাদের পুরো সমাজেরই একটা ধারণা। হ্যাঁ বলেন। তো তারপরে তাকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়, তখন আমার বয়স 2.5 বছর। জি। তো বিয়ে দিয়ে দেওয়ার পরে মা তো চলে যায় শ্বশুর বাড়িতে, আমি আমার নানির কাছেই থাকি। আচ্ছা, তো জোর করে বিয়ে দেওয়া হলো। ছেলেটা কি করতো? কিছুই করতো না, বেকার।
আপনার তখন 2.5 বছর, আপনার নিজের কি কোনো মেমোরি আছে ওই সময়ের, যে মার কি হচ্ছে না হচ্ছে, কোনো স্মৃতি কি আছে? না, আমার কিছুই মনে নাই, জাস্ট আমার মা বলতো, আমি আর কি আমার মাকে বলি, তোমরা সবাই তোমাদের সুখের জন্য তোমরা পথ খুঁজে নিয়েছো, কিন্তু আমার কি অবস্থা হবে আর কি, এখন কথাগুলো বলি। ওই 2.5 বছরের কোনো মেমোরি নাই আপনার? আচ্ছা, তো আপনার মা চলে গেল, তারপর? এরপর মা বলে যে আমি কোনো কিছুতেই বিয়ে করতে চাই নাই, সবাই আর কি সমাজ তাকে বিয়ে দিছে। সমাজ তাকে জোর করে বিয়ে দিয়েছে? হ্যাঁ, সমাজ তাকে বিয়ে দিছে, আর যে ছেলের সাথে বিয়ে হয়েছে সেও বেকার। আচ্ছা। তো মা বলে যে মাঝে মধ্যে আমাকে নিত ওই বাড়িতে, কিন্তু তাদের তো ওই যে ছেলের সাথে বিয়ে হয়েছে উনি আবার অবিবাহিত ছিল। শ্বশুরবাড়ির লোকজন এক বিবাহিত মেয়েকে বিয়ে করছে, তার জন্য এক চাপ, এরপরে আবার বাচ্চা তাদের সাথে থাকবে, সেটা তো আর এক চাপ, যেখানে নানি নানার কাছেই থাকতে হয়েছে। মাঝে মধ্যে হয়তো বেড়াতে গেছি এরকমের, কিন্তু নানি নানার কাছে ছিলাম। এরপরে কিছুদিন আর কি আমার মার হয়তো বিয়ের 1-1.5 বছর পরে আমার আব্বু আসে। আমার আব্বু আসে ডাইরেক্ট আমার নানি বাড়িতে যায়। আব্বু বলতে? আমার আব্বু, জন্মদাতা পিতা। আমার জন্মদাতা। আমি ওনাকে আর কি, আমার মার যার সাথে বিয়ে হয়েছে ওনাকে আমি আব্বু ডাকি না, ওই আমাকে আব্বু ডাকতে বলছে, বাট আমি ভাবছি যে আমার আব্বু তো একজনই। আচ্ছা। আব্বু তো 2 জনকে ডাকা যায় না। আচ্ছা। সেই ক্ষেত্রে আমি ওনাকে মামা ডাকি। মামা ডাকতেন? তো আপনার আসল বাবা যিনি, উনি আসলেন 1.5 বছর পরে? উনি আসলো, আসার আর কি এই আমার কি মার, প্রথম আপনি বাবাকে দেখলেন নাকি এর আগেও দেখেছেন? না না, ওই টাইমটাই প্রথম দেখেছি, কিন্তু আমার ওই টাইমের কথা মনে নাই। মনে নাই? আচ্ছা। তো আসার পরে আমার নানা আর কি আমার এক মামা নিয়ে আসছে তাকে বাড়িতে। ওই মামা আবার মাদ্রাসায় পড়াশোনা করছে, কামিল আর কি, উনি হচ্ছে ডক্টরেট করছে এই থেকে, ঢাকা ভার্সিটি থেকে। তো আমার নানার কথা যে তোমাকে ইসলামিক শিক্ষায় এত বড় শিক্ষিত করলাম, যে ছেলে তালাকনামা পাঠাইছে তাকে কিভাবে তুমি বাড়িতে নিয়ে আসলে? কে নিয়ে আসছে বাড়িতে? আমার মামা। ও, মামা তাকে নিয়ে আসছে। মামার সঙ্গে আর কি- আপনার বাবার সম্পর্ক কি ছিল? আর কি হয়তো কোনোভাবে মামাকে সে Convince করতে মামার পারছে। সাথে যোগাযোগ করে সে আসছে। তো এসে আমার বাবা যেটা বললো যে আমি তালাক দেই নাই। তালাক দেই নাই মানে? যে তালাকনামাটা আসছে আমার আব্বুর পক্ষ থেকে, সেটা আসলে আমার আব্বু দেয় নাই। কে দিয়েছে? এটাই প্রশ্ন আমার, আজও এই প্রশ্নটাই আমার মধ্যে। আচ্ছা, তালাক দেয়নি, তারপর? আমার নানা তাকে স্থান দেয় নাই আমাদের বাড়িতে, নানি বাড়িতে। তো আমার আব্বু মসজিদে ছিল, মসজিদে 3 দিন ছিল, যে আমি যেভাবে হোক আমার আম্মুর কথা বলছে ওকে নিয়ে যাব। তো তালাক দেয়নি, 3 বছর খোঁজ খবর নেয়নি কেন? সে বলে আমি খোঁজ খবর করেছি, চিঠি দিয়েছি, তারপরে আর কি ওদের ভরণ পোষণ দিয়েছি, কিন্তু আমার নানি বাড়িতে সেটা পৌঁছায়নি। কি হাস্যকর কথাবার্তা! 3 বছর ধরে আপনার মাও নিশ্চয়ই যোগাযোগ করেনি? করছে? আমার মা তো তার কোনো ঠিকানাই জানতো না, কিভাবে করবে? তো তাহলে ভরণ পোষণ আর সব দিচ্ছি? থেকে বড় কথা, আমাদের যে বাড়ি কুষ্টিয়াতে, সেই কুষ্টিয়ার ঠিকানাটা আমার নানি বাড়ির লোকজন জানতো না। না, দিস ইজ আ ভেরি স্টুপিড লজিক। যত পৃথিবীতে আমরা, আপনি যে যুগের কথাই বলেন না কেন, আজ থেকে 25 বছর আগের গল্প বলছেন, আপনি 20 বছর আগের গল্প বলছেন, 3 বছর ধরে আপনার বাবা যদি আপনার মার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কোনো রিপ্লাই না পায়, আমার এই এবং একটাই সেখানে প্রশ্ন আপনি শুধু আমার আব্বুর কাছে, যে আমি হচ্ছে ছোট থেকে আব্বুর সাথে ওরকম সাহস করে কথা বলতে পারি না, কিন্তু 2 বছর আগে হঠাৎ আমি আব্বুরকে বলছি। 2 বছরের গল্প আমি পরে আসতে চাই, আমি পয়েন্টগুলো রেখে যাচ্ছি এই কারণে, কারণ আপনার গল্প যেটা আপনি বলছেন সেটা কতটুকু গ্রহণযোগ্য আমি বলতে চাচ্ছি, তাকে আমি প্রশ্ন করছি যে আপনি কি আমার আম্মুকে তালাক দিয়েছেন? সে বলছে এত বছর আগের কথা আমার মনে নাই। কিন্তু এই যে বাড়ির যে ঘটনাটা, যে সে এত বছর আগের ঘটনা মনে থাকবে না মানে এটা কি ধরনের কথাবার্তা? হ্যাঁ, সে তালাক দিয়েছে কিনা সেটা তার মনে নাই, কিন্তু সে তালাক দেওয়ার পরে সে বাড়িতে গেছে, যাওয়ার পরে সে বলছে তালাক দেয়নি। আমার মধ্যে একটাই প্রশ্ন যে তালাকনামাটা তাহলে আসলো কোত্থেকে? সে বলছে দেয় নাই, তার ফাইন্ড আউট করা উচিত ছিল। আমার নানা নানি বলছে যে তালাক, আমার নানার হাতে তালাকটা আসছে, তাহলে এই তালাকটা দিলটা কি? তালাকনামাটা আপনি দেখেছেন? না না, আমি দেখি নাই। আপনি কেন দেখেন নাই? এটা তো অনেক আগের কথা। তালাকনামাটা কোথায় আছে? তালাকনামাটা আমার নানা বলছে যে আমার নানা হাতে পাওয়ার পরে নাকি পোড়াই ফেলছে। জীবনটা আমি অনেক খুঁজছি। এতটা সহজ মনে হয় আপনাদের কাছে, যারা অভিভাবক তাদের সবাইকে বলছি। আসলে মানে একটা মানুষের, আপনাদের হয়তো কিছুই হবে না যিনি বাবা, তিনি বিয়ে দিয়ে দিয়েছেন মেয়েটাকে, কিন্তু এই যে মেয়েটা দুনিয়াতে এসছে, এর তো একটা সুন্দর শৈশবের দরকার ছিল না? আজকে যে মেয়েটাকে এখানে উপস্থাপন করছি, এটা একটা মেয়ের কাহিনী না, এটা অনেক ছেলে মেয়ের কাহিনী বাংলাদেশের। ঠিক আছে, প্লিজ, যদি প্রপারলি বড় করতে না পারবেন দুনিয়াতে আনবেন না, আর যদি এনেই ফেলেন তাহলে নিজের সুখ বিসর্জন দিয়ে হলো সেই ছেলে মেয়েকে আপনাকে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত বড় করতে হবে, বড় করতেই হবে, এটা আপনার দায়িত্ব, এবং এই দায়িত্ব অবহেলা করার কোনো সুযোগ নাই। সেটা যত বড়ই ঘটনা ঘটুক না কেন। আনলেন কেন? আগাই আমরা সামনের দিকে। তারপরে আমার আরেক মামা আমার আম্মুকে বলতেছে যে ও যেহেতু এত করে বলছে তাহলে তুমি ওর সাথে চলে যাও। তার কিন্তু সেকেন্ড ম্যারেজ হয়ে গেছে আমার আম্মুর, তো সে অনেক গরিব যার সাথে সেকেন্ড ম্যারেজ হয়েছে। আর আমার আব্বুর দেখতে শুনতে টাকা পয়সা আর কি, ওই শুনে হয়তো তাদের লোভ এখনো আছে যে ছেলেটা এত দূর পর্যন্ত জীবনটা নিয়ে আসছে, তারপরেও আমার মামারা বলতেছে যে তুমি ওর কাছে চলে যাও। তখন আমার মার কথা ছিল যে যদি যেতে ইচ্ছা করে তাহলে তোমাদের বউদেরকে দিয়ে দাও, আমাকে বললো না।
আমার জীবনটা কতবার নষ্ট করতে চাও তোমরা? এক জায়গায় ওইখানে তখন ওই যেখানে আর কি সেকেন্ড ম্যারেজ যেখানে ছিল ওখানেও তখন মা প্রেগনেন্ট ছিল। ওহো, তো ওই প্রেগনেন্ট থাকা আমার বাচ্চাটা নিরাপদ থাকতে পারে না। হুম তো আমি মনে করি যে আমার মা বাবার কাছে আছে, মাঝে মধ্যে হলে আমি এসে দেখে যেতে পারি, আর আব্বু যদি নিয়ে যায় তাহলে কখনোই হয়তো দেখতে পারবে না। সেইখান থেকে আমার মা চাইছিল না যে আমাকে দিয়ে দেখ, তো আমার নানারাও দেয় নাই, যে আমরা যেভাবে কষ্ট করে থাকি ও আমাদের সাথে কষ্ট করে থাকবে। তো এইভাবে চলতে থাকে। এরপরে আব্বু আসে আর কি মালয়েশিয়াতে থাকতো তখন, তার ওই ফ্যামিলিও নিয়ে গিয়েছিল আর কি। ফার্স্ট যে ফ্যামিলি ছিল ওইখানে তার 2টা ছেলে হয়েছিল, তো ওদেরকে নিয়ে এসে মালয়েশিয়াতে থাকতো। প্রতি বছর একবার করে আসতো, এসে আমাকে দেখে যেত, কাপড় চাপড় যেগুলো দরকার হতো এগুলো দিয়ে যেত। এরকম করতে করতে 2000 সাল পর্যন্ত আসছে। তখন তো আমি প্রাইমারিতে পড়ি, পড়াশোনা মোটামুটি চলতেছে। এরপরে 2000 সালে আসার পরে 2000 সালে সে মালয়েশিয়া থেকে আমেরিকাতে চলে যায়, আর তার ওই ফ্যামিলিকে কুষ্টিয়াতে পাঠিয়ে দেয়। তো এরপরে এরকমের চলতে থাকে। এরপরে আর যোগাযোগ বন্ধ, আমার সাথে আর যোগাযোগ নাই আর কি। কষ্টটা এরপরে যখন বুঝতে পারি যে বাবা আর কি সবার বাবারা ভালোবাসতেছে, বাবারা আসতেছে, তো সেইখান থেকে আমার প্রশ্ন থাকতো তাদের কাছে যে আমার বাবা কোথায় আর কি। এটা ছোটোর থেকে ছোট কথা বলতেছি, তখনও আর কি বাবা যখন বুঝতে শিখছি আমার বাবা কোথায়। আর আব্বু যে প্রতি বছর আসতো ওরকম আসতো, হয়তো দেরি করে আর কি। আমার যতটুকু মনে আছে ক্লাস 4-এ উনি শেষ আসছিল, তখন আমাকে বলছিল যে তুমি চলে আসো। আমি বলছি আমি আম্মুকে ছাড়া যেতে পারবো না। তো বলছে যে তোমার আম্মুকে তো আর নেওয়া যাবে না, কিন্তু আমি ভাবতাম যে আম্মুকে কেন নেওয়া যাবে না, আমি যদি যেতে পারি তাহলে আম্মু আমার সাথে যাবে। এরপরে আব্বুর থেকে ঘৃণা থেকে হচ্ছে ছেলেদের উপরে যে ঘৃণাটা হয় যে আমার মাকে একটা ছেলে কষ্ট দিয়েছে, আমি ওরকমের ছেলেদেরকে কষ্ট দেব। এটা কোন সময় আপনার রিয়েলাইজেশনটা হয়? এটা হচ্ছে ক্লাস 7-এ। ক্লাস 7-এ থাকা অবস্থায়। ওকে। এরপরে একটা ছেলের সাথে ফার্স্ট আর কি সেই আমাকে লাভ লেটার দেয়, তারপরে কবে দিল এটা আপনাকে? এটা ক্লাস 8-এ কিভাবে দিল? দিল যে না ওইটা। ওকে। তো পরে দেখলাম যে এরকমের কিছু লেখা, তখন আমিও আর কি আমার তো টার্গেটই ছিল যে আমি এই কাজটা করব, যে ছেলেদের জীবন নষ্ট করব। নষ্ট বলতে কেউ আমাকে প্রেমের প্রস্তাব দিল, আমি তাকে প্রেমের আর কি রাজি হব, রাজি হওয়ার পরে কিছুদিন তার সাথে কথাবার্তা বললে বন্ধ করে দিব। আচ্ছা, এটা আপনার টার্গেট ছিল? এইটা আমার টার্গেট ছিল। টার্গেটটা কেন ছিল? এই যে বাবার উপরে ঘৃণা থেকে, যে আমার বাবা আমার মাকে কেন কষ্ট দিল, সুতরাং আমিও ছেলেদেরকে কষ্ট দিব। আমিও ছেলেদেরকে কষ্ট দেব। ওকে, তারপর? এরপরে ওইটা হয়তো 2-3 মাসের মতো ছিল। এরপরে আবার আরেকটা ছেলে প্রস্তাব দিল, তারপর তার প্রস্তাবে রাজি হয়ে গেলাম আর কি। প্রেমের ওইটা হচ্ছে ফোনে ছিল। ওইটা ছিল এরকমের যে আমার মামা খালা যারা আছে আর কি, আমার নানার ফ্যামিলি, এদের সম্মান কেউ কখনো নষ্ট করতে পারে নাই সামাজিকভাবে। তো মামা খালা দিয়ে যেহেতু পারে নাই, তাদের টার্গেট ছিল আমাকে দিয়ে। তারা একটা ছেলেকে রাজি করায় যে যত টাকা পয়সা লাগে আমরা দেব, তুই দেখ জাস্ট ওই মেয়েটা কী করতে পারো কিনা। তো আমি তো আর এটা আমার মাথায় ছিল না, আমার তো টার্গেট ছিল অন্যদিকে আর তাদের টার্গেট অন্যদিকে। তারপরে ওই ছেলেটা এরকমের ফোনে আমার নানার জানতো, আমার নানা সকালে নামাজ পড়তে যায়, ফোনটা বাসায় থাকে, তো নানার ফোনে কল আসলো। কল আসার পরে সাধারণত আমি নানার ফোন রিসিভ করতাম। তো এরপরে রিসিভ করার পরে সে তার কথা বলতেছিল যে এইভাবে। তো আমি তো অল্পতেই রাজি হয়ে গেলাম, যেহেতু আমার টার্গেট এরকমের। তো রাজি হয়ে যাওয়ার পরে তার সাথে কথা হতে এখন একটা সময় দেখতেছি যে সে আসলে আমাদের সম্মান নষ্ট করতে চাচ্ছে। সে ফোনে রেকর্ড করে রাখছে যে আমি যদি বিয়ে করি তাহলে অমুক বাড়ির নাতিকেই বিয়ে করব, ওইটা আমার শ্বশুর বাড়ি। তো ফোন রেকর্ড করে ওইটা আবার তার হচ্ছে যে কল আসলে যে টোনটা বাজে এরকমের টোন সে সেভ করে রাখছে। তো যখন ওই আর কি বাড়ির পাশে দোকানপাট ছিল, তো কল আসলে এসব কথা হতো, নাম ধরে সে রেকর্ড করে রাখছে। আবার আমার কিছু কথা যে কথাগুলো হতো, কিন্তু কখনো বাজে কোনো কথা আমার মাথায়ও আর কি ওই রকমের আসতো না যে প্রেম মানে হয়তো বাজে কিছু হতে পারে। জাস্ট আমার টার্গেট ছিল যে হয়তো এরকমেরই। তো এরপরে যখন এটা আমাদের কান পর্যন্ত গেল, তারা আমাকে কুষ্টিয়াতে পাঠিয়ে দিল। মানে আপনার টার্গেট ছিল যে আপনি বিভিন্ন ছেলের লাইফ নষ্ট করবেন প্রেমের ছলনা করে, যেহেতু আপনার বাবা আপনার মার সাথে এরকম করেছে। এরকম কাজ করতে গিয়ে একটা সময় একটা ছেলে তার কলার টিউনে আপনার সাথে সম্পর্ক আছে এটা সেট করে রেখেছিল, যেই ফোন দিত সেই শুনতে পেতো এটা। এবং এটা আপনার মামারা জানার পরে আপনাকে কুষ্টিয়াতে পাঠিয়ে দিল। কুষ্টিয়া মানে হচ্ছে আপনার বাবার বাড়িতে পাঠিয়ে। বাবার এর মাঝখানে একটা কথা বলি না, এই যে তালাকনামা নিয়ে যে কথাটা ছিল, সেটা হচ্ছে আমার এক কাকা যখন আমি 6-এ পড়ি তখন আমাদের বাড়িতে যায় যে তালাকনামা খোঁজে। হয় আমার মা ডিভোর্স দিয়েছে সেইটা, না হয় তালাক দিয়েছে সেইটা। তো তারা তো কিছুতেই আমার নানা বাড়ির লোকজন দিতে পারে না, যে আমরা মেয়েদেরকে ডিভোর্স দিই নাই, তালাকনামা পেয়েছি, সেটা দিয়েই আমরা মেয়েকে বিয়ে দিয়েছি। তো এই তালাকনামাটা হচ্ছে আমার আব্বু চাইছিল আমেরিকা থেকে, সে তখন আমেরিকায় তার একটা বিয়ে করবে।
তো আমেরিকাতে বিয়ে করবে, তার কোনো ওয়াইফ বাংলাদেশে আছে কিনা তাকে সেটা ওখানে দেখাতে হবে। তো সে ওখানে বলছে যে আমার কোনো ওয়াইফ নাই, আমি তাকে ছেড়ে দিয়েছি, তো তার একটা প্রুফ ওখানে দেখাতে হবে। তো হয়তো সেটা তারা নকল ওইখান থেকে আমার নানি বাড়ি থেকে পায় নাই, তারা এখান থেকে আর কি কুষ্টিয়া থেকে নকল করে সেটা তারা আমেরিকাতে পাঠাইছে। ফার্স্ট টাইম তখন আমার কাকা আমাকে কুষ্টিয়াতে নিয়ে আসে, তখন আমি ক্লাস 6-এ পড়ি। এরপরে ক্লাস 8-এ আর একবার আমার মামা আবার নিয়ে আসে, যেহেতু আমার এইটাই আমার বাড়ি, তো আমার নানি বাড়ির লোকজন চাচ্ছিল যে ওর বাড়ির সাথে ওর একটা যোগাযোগ থাকুক। আমার দাদা দাদি দুইজনেই বেঁচে ছিল, কিন্তু আমার দাদাকে আমি দেখি নাই, যেহেতু আমি ক্লাস 6-এ আসছি, আর সে হয়তো আরও 2-3 বছর আগে মারা গেছে, জানতাম না কিছুই। আমার দাদিকে একবার আমি দেখছি। এরপরে হলো ওই ক্লাস 9-এর কথা, যেটা আর কি মামারা জানতে পারে, তখন আমাকে কুষ্টিয়াতে পাঠিয়ে দেওয়ার পরে ওখানে বেশ কিছুদিন থাকতে থাকি। তো ওদের যেটা ছিল, এখানে তো আমার সৎ ভাই বোন আরও বেশ কয়েকটা 5 জন ছিল এরা এখানে। ওদের মধ্যে বড় মেজো ওরা মোটামুটি ভালো ছিল, ছোটগুলো ছোট ছিল, তারপরেও ওদের মধ্যে এখন এটা বড়দের শিক্ষা ছিল নাকি ওদের থেকেই ওরা করতো। যেমন আমি বাথরুমে ঢুকতাম, লাইট অফ করে দিত, কলের কাছে গোসল করতে যেতাম, ওরা যেয়ে দাঁড়াই থাকতো, উজু করতে যেতাম, উজু করতে দিত না। এরকমের বেশ কিছু ফেস করতে, ঘুমাইতেছি, খুব গরমের মধ্যে ঘুমাইতেছি, ফ্যান বন্ধ করে দিত, আবার ছাড়লে ফ্যানের কাট আউট উঠাই ফেলতো যাতে আর নাই ছাড়তে পারি, মেইন সুইচ অফ করে দিত। মানে আপনার সৎ ভাই বোনেরা এটা করতো? হ্যাঁ, একদিন আমাদের কল নষ্ট হয়ে যায়, তো আমরা আমার কাকার বাড়িতে যেয়ে উজু করে আসবো। সামনে পুকুর ছিল, বাট আমরা কখনো পুকুরে যেতাম না, কারণ আমাদের বাড়ির ভিতরেই সব ছিল, সবাই পর্দা করতো, যে কারণে পুকুরে গোসল করা, উজু করা কোনো প্রয়োজনই পুকুরে যেত না, কলে কাজ হতো। এটা গ্রামে, আর আমাদের গ্রামের বাড়ির কথা কুষ্টিয়াতে। তো মাগরিবের সময় এরকমের উজু করতে যাব, তো আমি উজু করার জন্য বের হয়েছি, ওরা নামাজ পড়ে না, তারপরেও যে কলের কাছে দাঁড়াই আছে, তো কোনো মতেই সে আমাকে উজু করতে দিবে না। যখন প্রায় নামাজের টাইম শেষের দিকে, তখন উজু করে আসলাম, তো আমি উজু করতেছি, সেই মুহূর্তে ওরা বাড়ির ভিতরে দৌড় দিয়ে চলে আসলো, এসে গেট বন্ধ করে দিল, যেটা আর কি বাড়ির ঢোকার গেট বন্ধ করে দিল। তো আমি এখন তো আর বাড়ির ভিতর ঢুকতে পারছি না, তো ওই পুকুরের ঘাটলার উপরে বসেছিলাম। আমার বিশাল বড় পুকুর আব্বু করছে, আবার গাডলাও অনেক বড় করছে, তো সব আর কি ওই এলাকার যত লোক আছে সব ওই পুকুরেই এসে গোসল করে, একদম সকাল থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত কন্টিনিউ ওখানে লোক থাকেই। তো ওই টাইমটা ওই পুকুর পাড়ে বসাটা ওরকম আমি নিরাপদ মনে করি নাই, তারপরেও এছাড়া বসার জায়গা নেই, যে গেট খুললে যাতে আমাকে দেখতে পারে। তো ওইখানে বসে আছি, হঠাৎ কাকি আমাকে এসে জিজ্ঞাসা করতেছে যে তুমি এখানে বসে আছো কেন। সাধারণত আমি কখনোই গেটের বাইরে বের হতাম না, যত টাইম ওই বাড়িতে ছিলাম। তো বলতেছে তুমি এখানে বসে আছো কেন, তখন আমি বলতেছি যে ও দরজাটা ওই গেট বন্ধ করে দিয়েছে, আমার বোনের কথা বললাম। তারপরে ওই কাকি দরজা নক করতেছে, নক করার পরে এরপরে আম্মু বের হয়ে আসলো, এসে বলতেছে যে ও এরকমের কাজ কেন করলো। পরে বলে এরকমের মেয়েদের যদি একটু আর কি জিদ না থাকে তাহলে তারা বড় হতে পারে না, এটা তার অভিমত ছিল, যে তাহলে আমার মতো নির্যাতিত হবে না। আমি ঠিক বুঝতে পারিনি, মানে আর কি এটা কে বলছে কথাটা? এটা আম্মু বলেছে, আপনার সৎ মা বলছে তার মেয়েকে সাপোর্ট করে। হ্যাঁ, সে সাপোর্ট করে এটা বলেছে যে মেয়েদের একটু জিদি হওয়া উচিত, না হলে সে পরে আর কি শ্বশুর বাড়িতে যে সুখী হয় না। আর কি তার কথা যে ও যেটা করেছে সেটা ঠিক করেছে, মানে তার মেয়ে যেটা করেছে। হ্যাঁ, তার মেয়ে যেটা করেছে। এরপরে বাসায় আসলাম, আর কি এরকমের ছিল যে কারো কোনো কথা হতো না, জাস্ট আমি সবসময় একটা জিনিস চিন্তা করতাম যে নানা বাড়িতে থাকাটা তো একটা মেয়ে হোক ছেলে হোক কারোই পরিচয় না। যখন আমি নানি বাড়িতে ছিলাম, এখনও আর কি আশেপাশের লোকজন সবাই চেনে যে অমুকের নাতি, বাট আমার মধ্যে প্রশ্ন যে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার বাবার নাম কি, আমি তোমার বাবার নামটাই বলি, কিন্তু ওই এলাকায় তোমার বাবা নামে কেউ নেই। এই বিষয়টা আমার মধ্যে সবসময় কাজ করতো যে আমি আমার বাবার নাম ঠিকই বলছি, কিন্তু এই এলাকাতে কেউ আমার বাবাকে চিনতে পারছে না, এটা তো আমার পরিচয় না। আমার পরিচয় হওয়া উচিত আমার বাড়িতেই, সেখানে আমি কষ্টে থাকি, বাট আমি যদি আমার বাবার নামটা বলি সবাই যাতে আমাকে চেনে যে অমুকের মেয়ে। তো ওইটা চিন্তা করেই আমি কষ্ট যতই হোক, আমার চিন্তা ছিল যতটুকু কষ্ট হোক আমি আমার পরিচয়টা নিয়ে এখানে থাকি, তারা যাই বলুক। আমি যদি চুপ থাকি, আমার নানি একটা কথা আমাকে সবসময় বলতো যে নিজে ভালো হলে জগৎ ভালো, এই কথাটা আমার মাথায় সবসময় কাজ করতো। মানে আপনি ধরে নিয়েছিলেন যত রকমের অন্যায় হোক না কেন আমি চুপ থাকবো, আমি এখানে থাকবো, চুপ থাকবো। আর ওরকম করে আব্বুর সাথে এমনি মাঝে মধ্যে কথা বলতো যে দাও ওর কাছে দাও, কেমন আছো, ভালো আছি, এরকমের। কখনো সে আমাকে জিজ্ঞাসা করতো না যে তোমার এখানে থাকতে কষ্ট হচ্ছে কিনা, কেউ তোমাকে আপনি বলেই বা কি করবেন, এখানে বলে তো কোনো সমাধান হতো না। আপনার বাবা টেনশনে থাকতো, আপনি থাকতে পারতেন না ভালো এখানে, এই কথা বলার পরে এটাই আমার মাথায় ছিল যে আজকে আমি এদের বিরুদ্ধে যতই কমপ্লেন করি
সেও এদেরকে রিয়েক্ট করবে, তখন এরা আমার উপরে ডাবল রিয়েক্ট করবে, যেটা Right. আমার আরও বেশি কষ্ট হবে। এটা চিন্তা করে কখনোই আমি তাদের বিরুদ্ধে আপনার কাছে কমপ্লেন করি নাই। জাস্ট কেমন আছো, ভালো আছি, এই পর্যন্ত আমি এখানে যেমন করে আমি ম্যানেজ করে নিচ্ছি, যতটুকু কষ্ট হোক আমি সহ্য করছি। তো এরকম করতে করতে 5 মাস, তখন আমি ক্লাস 10-এ উঠি। তো ক্লাস 10-এর পরীক্ষা আমি দেই নাই আর কি, 10-এ ওঠার যে পরীক্ষাটা সেটাও দেই নাই, টেস্ট পরীক্ষা ছিল। তখন আমাকে স্যাররা ফোন করে, আমি নানির বাড়িতে তো পড়াশোনা করতাম, ওখান থেকে স্যাররা ফোন করে যে টেস্ট হবে, তুমি আসো। তো এরপরে মামাদেরকেও খুব করে বললো যে ওকে নিয়ে আসো। তো এইখানে যে ছিলাম, এখানে আবার একটা আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, একটা মাদ্রাসায় হচ্ছে এরা ক্লাস করার জন্য যে তুমি ওখানে ক্লাস করো। তো এত দূর ছিল যে হেঁটে যেতে খুব কষ্ট হতো, অনেক দূর ছিল আর কি। আমি একদিন ক্লাস করলে পরের দিন আর কি ক্লাস থেকে ফেরার পথে আমার মনে হতো যে আগামীকালকে ক্লাসটা আমি কীভাবে করব। এত দূর ছিল, হেঁটে যাওয়া আমার পক্ষে মোটেই সম্ভব ছিল না। তারপরেও আর কি তাদের প্যারায় যে ক্লাস করতেই হবে, হয়তো আসলে এটা তাদের মধ্যে কি ছিল, একদিন আর কি আমি ক্লাসে কিছুতেই যাব না। তো আমি হচ্ছে বিভিন্ন অজুহাত দেখাচ্ছি, এই কারণ সেই কারণ দেখানোর পরে দেখতেছি 9টা-10টা বেজে গেছে। কিন্তু আমার ভাই কী করলো, সে 8টা বাজে বের হতে হয় ক্লাসের জন্য, সে সবগুলো বাসার ঘড়ির কাঁটা 8টার কাছে নিয়ে রাখলো যে দেখ 8টাই তো বাজে, তোর ক্লাসের টাইম এখনও শেষ হয় না, যেতেই হবে। কিন্তু আমি তো জানি যে ক্লাসের টাইম আমি শেষ করে ফেলছি, আমি ক্লাসে যাব না। তো এরকম করে এরপরে গেলাম, যে আমার চিন্তা ছিল যে পড়াশোনা তো করি নাই, পরীক্ষা দেব, পরীক্ষায় হয়তো ভালো রেজাল্টও করতে পারবো না। তারপরেও নিয়ে গেল আমার মামারা, এসেই আমাকে নিয়ে গেছে। ছোট মামা ছিল যে একটু আমার উপরে কেয়ারফুল ছিল সব কিছুতে, ও মামা এসে আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওখানে টেস্ট পরীক্ষা দেই। আচ্ছা, তো এখানে বেসিক্যালি ডিস্টার্বের কারণে আপনি কাজটা করেছেন? না, পড়াশোনাটা একদিকে চিন্তা করছি যে পাশ করব কি করব না, আবার চিন্তা করছি যে পড়াশোনাটা তো কোনোভাবে ছেড়ে দেওয়া যাবে না। তো সেইখান থেকে মামাদেরকে বললাম যে এসে আমাকে নিয়ে যান, আর তারা ভাবলো যে পরীক্ষাটা দেওয়া উচিত। তো সেইখান থেকে তারা আমাকে এসে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমি টেস্ট পরীক্ষা দেই মোটামুটিভাবে। তো টেস্ট পরীক্ষায় হচ্ছে সবগুলো রেজাল্ট মোটামুটি আসে, ফেল করি নাই। সেখান থেকে তারা আমাকে সিলেক্ট করে যে নেওয়া যাবে। আর হয়তো টিচাররা জানতো যে ফেল করার মতো স্টুডেন্ট আমি না, কখনো আমি ফেল করি নাই। তো এরপরে পরীক্ষা হইলো কিছুদিন পরে। তো ওই যে টাইমটা ছিল আর কি, ক্লাস 10-এর যে টাইমটা ছিল, ওই টাইমটাই আমি কি করতাম, ওই যে ছেলেটা ছিল যার সাথে প্রেমের কথা বলছিলাম, ওখানে ব্রেকআপ, তার সাথে আর কখনো আমি কথা বলি নাই। এরপরে সবসময় শুধু রং নাম্বারে যে নাম্বার বানিয়ে বানিয়ে কল দিতাম, যে যার সাথে কথা বলে যে প্রেমে পড়ে যায় এরকমের। তো এরকমের হয়েছে, একটা ছেলের সাথে প্রেম হলো। তো এরপরে আশেপাশের লোকজন আর কি, যারা কিভাবে হয়তো জানি না, এরপর আরও কয়েকটার সাথে প্রেম হয় একসাথে, হয়তো 4-5 জনের সাথে আমি কথা বলছি, মানে তখন একসঙ্গে 4-5 জন মেইনটেইন করতেন? কথা বলতেছি এরকমের। এরপরে হচ্ছে তখন আমার পরীক্ষা, ওকে, মেট্রিক পরীক্ষা। তো আমার একটা মামা ছিল আমার বয়সেই, সে বলতেছে যে সারাদিন এত ফোনে কথা বললে তো তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না। কিন্তু আমার একটা চিন্তা ছিল আমি কখনো পরীক্ষায় ফেলও করবো না। তো হঠাৎ এরপরে পরীক্ষা শুরু হয়, পরীক্ষাও দিতে থাকি। হঠাৎ একদিন একটা ছেলে, এর আগেও 2-3 বার ফোন দিয়েছে আর কি, এক কথায় আমার নানার ফোনটা এখন আমি কন্টিনিউ ইউজ করতেছি। সে ওই রকমের বুঝতে পারতেছে না যে আমি এভাবে এই অন্যায়গুলো করতেছি। তো একদিন হচ্ছে ওই নানার ফোনে একটা কল আসে, ওই ছেলে আমাকে দেখছে নাকি আমি জানি না, কিন্তু সে কল করে। আর সব থেকে বড় কথা কি, আমার আব্বু আমেরিকাতে থাকে, আর আমেরিকাতে থাকে, তাদের চিন্তা ছিল যে এই মেয়েকে যদি প্রেমে ফেলাইতে পারি তাহলে হয়তো তারাও আমেরিকাতে যেতে পারবে নাকি আর কি, কোনিতে তারাও হয়তো এইভাবে চিন্তা করে আমাকে প্রেমের প্রপোজ করতো, আর আমিও তাদের রাজি হয়ে যেতাম। তো একটা ছেলে এরকমের হচ্ছে বলতেছে যে কথা বলার পরে আমি আমার একটা ফ্রেন্ডকে নাম্বার দিলাম যে দেখ এই নাম্বারটায় আমাকে এই কথা বলতেছে। পরে আমার ওই ফ্রেন্ড কী করলো, ওই ছেলেটাকে থ্রেট দিল। আচ্ছা, থ্রেট দিল। পরে তারপরের দিন হচ্ছে আমার ইংলিশ পরীক্ষা ছিল, রবিবার ছিল, ইংরেজি পরীক্ষা ছিল। তো সে আমাকে পরে সকালে ফোন করে বলতেছে যে কালকে দেখে নেব, তোমাকেও দেখে নেব, তোমার ফ্রেন্ডকেও দেখে নেব, আমাকে কেন থ্রেট দিল। তো আমি পরীক্ষার হলে গেলাম। পরীক্ষার হলে পরীক্ষা শুরু হওয়ার আগেই একটা ছেলে, তখন আমরা 4 বান্ধবী একই কালার ওড়না পরে গিয়েছিলাম, ফিরোজা কালার একই কালার ওড়না পরে গিয়েছিলাম। তো একটা ছেলে এসে ফার্স্টে একটা মেয়েকে জিজ্ঞাসা করলো যে এখানে আনিলাকে, তো ওটা দেখাই দিল পিছনে। এই ছেলেটার সঙ্গে আপনি কথা বলতেন, বাট আপনি চিনতেন না, জানতেন না এই ছেলেটা সেই ছেলেটা? হ্যাঁ, কথা হয়েছে বলতে 2 দিন কথা হয়েছে, জাস্ট ওনাকে আর কি, ওনার কথা শুনে আমার ভালো লাগে না, তাই আমি আমার ফ্রেন্ডকে নাম্বার দিয়েছি যে দেখ এই ছেলেটা এই কথাগুলো বলতেছে। ওকে, আর যে ফ্রেন্ডকে নাম্বার দিয়েছে ও ছেলে ফ্রেন্ড ছিল। ওকে, তো এরপরে হচ্ছে ও আর কি, সে বলার পরে আমি বলছি হ্যাঁ আমি অমুক। এরপরে সে চলে গেল। আমি যে তাকে কোনো
প্রশ্ন করব এই সুযোগটা আর পাই নাই। আচ্ছা, এবং তো আপনি এরপরে- জানতেনও না যে সে কি না, বলতে এসছে সেটাই। বা টিচার মনে পরে- করেছিলেন? হ্যাঁ, হ্যাঁ, টিচার মনে করেছিলাম। পরে হচ্ছে পরীক্ষার মধ্যে শুরু হয়ে গেল, কিন্তু দেখতেছি যে আমার হলটা ছিল, ওই সিটটা ছিল একদম জানালার কাছে। উনি হচ্ছে ওই হলের সামনে একটা ফিল্ড ছিল, তখন সেখানে দাঁড়ায় ছিল সে আর একটা ছেলে। তো কিছুক্ষণ পর আর কি আমি এদিক থেকে জানালার দিকে তাকাচ্ছি, দেখতেছি ওই ছেলে আর কি ঘুরতেছে, সে ঘুরে দেখতেছে। এখন আমার তো খুব ভয় হচ্ছে যে সে তো আমাকে থ্রেট দিয়েছিল আমাকে দেখে নেবে। তো খুব কষ্ট করে পরীক্ষাটা দিলাম আর কি। এত বাজে পরীক্ষা আমি আমার লাইফে আর দিই নাই। তো ওই দিন আমার ইংরেজি পরীক্ষা ছিল। আচ্ছা, তো আমার ভয় ছিল যে আমি হয়তো ফেলই করব। ওকে, তো এরকমের করে পরীক্ষা থেকে বের হলাম। তো প্রতিদিন আমাকে আমার নানা নিয়ে আসতো, আবার নানাই নিয়ে যেত, এসে একটা গাড়ি ঠিক করে রাখছিল, ওই গাড়িতে করে নিয়ে যেত। আর নানা আসতে দেরি হলো ওই গাড়িওয়ালাই আমাকে নিয়ে যেত। আচ্ছা। তো ওই দিনকার হচ্ছে হল থেকে বের হয়ে গাড়িওয়ালাকেও সামনে দেখছি না। তো আমার খুব ভয় হইতেছে। পরে আমি আমার একটা বান্ধবীকে বললাম যে আমি আমাকে তোমার সাথে করে নিয়ে যাও, আমার হচ্ছে আমি একা যেতে পারবো না। পরে ও বললো যে আমার আব্বু আসছে, আমি তো বাইকে করে যাব, আমি তোমাকে নিতে পারবো না। আচ্ছা, তো এরপর আরেকটা বান্ধবীকে বললাম, ও বলছে ঠিক আছে তাহলে তুমি আমার সাথে চলো। ওর সাথে ওর ভাই ছিল, কিন্তু ওর ভাইকে পরে আসতে বললো। আমি ওই বান্ধবীর সাথে গেলাম বাড়িতে। আচ্ছা, বাড়িতে যে যখন হচ্ছে বান্ধবীর সাথে গেলাম, যেতে যেতে গেট থেকে বের হতে দেখতেছি যে ওই ছেলে সহ আরও কিছু ছেলে গেটের সামনে দাঁড়ায় আছে। তো তখন আরও বেশি ভয় হলো যে এখান থেকে তারা কোনো দুর্ঘটনা ঘটায় কিনা। তো ভালোই ভালো বাড়িতে গেলাম, যে হচ্ছে আমি বাড়িতে সব ঘটনাটা খুলে বললাম এইভাবে। এরপরে হচ্ছে ওই ছেলে কিভাবে আমার এক মামির নাম্বার নিয়েছে, সে আর কি আমার ওই যা যা করছে সে এখানে, সেটা সে তার আমার মামিকে বলছে। আচ্ছা, আর আমি যে বান্ধবীর সাথে গেছি সেটাও সে বলছে। এরপরে সে আবার বললো যে আমাকে কেন আমার নানা নিতে আসলো না, আর কি তার খুব দরদ। এরপর থেকে সে মামির কাছ থেকে খোঁজ খবর নিত, কথা বলতো মামির সাথে। আমিও মাঝে মধ্যে আর কি এমনভাবে মামিকে বলতেছিল, তো মামি বললো ঠিক আছে তুমি কথা বলো। তো আমিও কথা বলতেছি। এরপরে হচ্ছে যখন আমার রেজাল্ট হলো, তখন দেখলাম যে রেজাল্ট খুব আর কি ফেল করি নাই, কিন্তু একদম খারাপ রেজাল্ট ছিল। মানে ওইটা কি ওই একদিনের ঘটনার কারণেই নাকি না, পুরো শুধু ওভারঅল? ইংরেজিতেই ছিল। আচ্ছা, তার কারণে পুরোটাই সি আর হয়ে যায়। সবগুলোতেই ভালো ছিল, আর 7টা এ প্লাস আসছিল, শুধু ইংরেজির কারণে এ প্লাসটা আসে নাই। আচ্ছা, ওকে, তো এরপরে হচ্ছে রেজাল্ট হয়ে যাওয়ার পরে এরপরে আর কি ওই রেজাল্টের পরে আর ওই ছেলের সাথে আমি কথা বলি নাই, কিন্তু এই ছেলেটাই খুব বেশি পাগল ছিল। পরে হচ্ছে পরীক্ষা যখন হয় তখন আমার আব্বু পরীক্ষার করে আমার হচ্ছে মামাদের কাছে টাকা পাঠায়, 20,000 টাকা পাঠায় পরীক্ষার খরচ বাবদ। জি, তো যখন দেখলো মামারা যে আব্বু টাকাটা পাঠাইলো, তখন মামারা চিন্তা করলো যে গ্রামে পড়াশোনা না করে ঢাকায় যদি পড়াশোনা করে তাহলে ওর ভবিষ্যৎটা ভালো হবে, যেহেতু সে খরচপত্র দিবে। আর মামাদের পক্ষে এতটা আর কি আমার ঢাকায় যদি পড়াশোনা করায় সেই ক্ষেত্রে তো খরচ একটু এক্সট্রা বেশি লাগে। তো মামাদের পক্ষে ওইটা সম্ভব ছিল না, যে কোনো চিন্তা করে না। যখন আব্বু বলছে তখন তারা আমাকে ঢাকায় ভর্তি করার চিন্তা করলো এবং ভর্তি করলো তামিরুল মিল্লাতে, তামিরুল মিলাত মাদ্রাসা, টঙ্গীতে, মহিলা শাখায় ড্যামরাতে। এটা ড্যামরাতে, ওকে। তো এরপরে হচ্ছে আব্বু টাকা পয়সা দিতেছে আর পড়াশোনা এখানে করতেছি। তো রেজাল্টের পরে হচ্ছে আমি আবার আমাদের হোম ডিস্ট্রিক্ট আর কি কুষ্টিয়াতে গিয়েছিলাম। তো এখানে এরকম একটা ঘটনা হয়, টুকিটাকিতে সমস্যা চলতেইছে, হঠাৎ একদিন আম্মুর টাকা হারাই যায় 5,000। আচ্ছা, তো হারাই যাওয়ার পরে তো আমি আদৌ কিছুই জানি না। সে বলতেছিল যে গোসলখানায় গোসল করতে গেছে, তখন নাকি ওইখানে এক চিপায় রেখে দিয়েছে। তো আমাকে এসে জিজ্ঞাসা করতেছে যে তুমি কি টাকাটা দেখছো? তো আমি বললাম যে না আমি দেখি নাই। তো আমার মেজো যে ভাইটা ও বলতেছে যে হ্যাঁ আম্মু ও মিথ্যা বলতেছে, টাকাটা তো আমরা দুইজনে ভাগ করে নিয়েছি। আমাকে এবার বলতেছে আপু তুমি বলো, তুমি আমাকে 3,000 টাকা দিছো আর তুমি 2,000 টাকা নিয়েছো না? তো আমি তো আমি টাকার কোনো জানি না আর কি, সে এখানে রেখেছে কি না বা হারাই গেছে কিছুই জানি না। অথচ আমাকে আমার ভাই বলতেছে যে তুমি টাকাটা নিয়েছো, আমাকে 3,000 দিয়েছো, তুমি তো 2,000 রাখছো, তুমি আমাকে টাকা 2,000 ফেরত দাও, আমি আমার 3,000 ফেরত দিয়ে দিই। আমি টাকা নেই তাহলে আমি দেবো কিভাবে? তো তারা কি করলো, কবিরাজের বাড়িতে গেল, এসে আমাকে খুব ভয় টয় দেখাইলো, তুমি টাকাটা দিয়ে দাও না হয় এই করবো। তো আমার ভিতরে কোনো ভয় ছিল না, যেহেতু আমি টাকাটা নেই নাই। তো এরপরে হচ্ছে ওই ভর্তি হওয়ার জন্য মামারা ঢাকাতে নিয়ে ভর্তি হওয়ার জন্য না, এরপরে হচ্ছে আব্বু উত্তরাতে বাসা নেয় আর কি কুষ্টিয়া যারা আছে। এরপর আমেরিকার যে ফ্যামিলি তার ওইখানে তার 3টা বাচ্চা হয় আমেরিকাতে, 3টা মেয়ে, ওদেরকে বাংলাদেশে পাঠাইলো। আর কুষ্টিয়ার যে ফ্যামিলি এরাও গেল, এরপর উত্তরাতে বাসা নেয় যে এখানেই তারা থাকবে। এরপরে হচ্ছে মামারা বললো যে বাসায় থাকার দরকার নাই, যদি মাদ্রাসাতে ভর্তি করে তাহলে হোস্টেলেই রেখে দেবো। ওকে। তো এরপরে ভর্তি হয়ে ওখানে হোস্টেলে রেখে দেয়। তো এরকম করে চলতেছে, ইন্টারও মোটামুটি শেষ হলো। পরে ইন্টারের পরে হচ্ছে আব্বু আবার আসলো, এসে বলতেছে, সে আসতো প্রতি বছরই 2বার 1বার করে আসে।
এরপরে এসে কুষ্টিয়াতে নিয়ে যাওয়ার পরে আমি তখনও বলতেছিলাম আর কি, ইন্টার শেষ হয়ে যাওয়ার পরে আমি বলতেছিলাম যে আমি এডমিশন দিতে চাচ্ছি। তো সে বলতেছে আর কি আমার ছোট থেকে ইচ্ছা ছিল যে আমি হচ্ছে লয়ে পড়বো। ওকে। তো আব্বুর এই কথাটা শুনে হয়তো তার ভালো লাগে না, সে বলতেছে যে না এটা পড়া যাবে না, এক কথায় কোচিংই করা যাবে না। তারপরে হচ্ছে আমি ইউসিসিতে ভর্তি হই কোচিং সেন্টারে। ওকে। ভর্তি হওয়ার পরে কয়েকদিন ক্লাসও করি, কিন্তু তার জোরাজুরিতে আর এক কথায় ঘর থেকেই বের হওয়া হলো না। এরপরে হলো কোচিং সেন্টার থেকে এরপরে হচ্ছে আমি আমার নানি আর কি যখন কোচিং বন্ধ করে দিল তখন আমি নানি বাড়িতে চলে আসলাম। নানি বাড়িতে আসার পরে এরপরে হঠাৎ একটা রং নাম্বার বলতে ওই লোকটা আমাকে চিনতো, বাট আমার কাছে রং নাম্বার ছিল। আমি তাকে ফোন দেওয়ার পরে তাকে ঝাড়ি দেই, কিন্তু যে আমাকে কল দিয়েছিল কলটা সে রিসিভ করে না, রিসিভ করছে অন্য একজন। পরে হচ্ছে সে পরবর্তীতে ব্যাক করে বলতেছে যে আমি তো আপনাকে চিনি না, আপনি যাকে কল দিয়েছেন আমি সেও না। পরে তার সাথে কথা হতে হতে একটা সময় আর কি আমার ওই আবার সেই পিছনে যে আমি তার সাথে কিছুদিন কথা বলে বাদ দিয়ে দেব। পরে এরকম মিথ্যা কথা বলে আমি আবার কুষ্টিয়াতে কিছুদিন পরে চলে যাই। যাওয়ার পরে ওই ছেলে যে করেই হোক আমার কুষ্টিয়া নাম্বার নেয়, এরপরে ওই ছেলের সাথে কথা হয়, একটা সময় ওই ছেলের সাথেই প্রেম হয়। এরপরে কথা আর কি এরকম বেশ কিছুদিন চলতেছিল। তো আমি কুষ্টিয়াতে তো ওই রকমের তার সাথে কথা বলতে পারতাম না, গোপনে একটা ফোন ওই আব্বু আবার আমাকে আর কি অ্যাডমিশন দিবে না, পরে আমি ওখানে ডিগ্রিতে ভর্তি হয়ে যাই কুষ্টিয়াতে। ওকে। পরে তার সাথে কথা হতো না, মাঝে মধ্যে কথা হতো। হঠাৎ করে ঢাকাতে আমার নানা হজে গিয়েছিল, তো হজ থেকে আসলো, এরপর আমার মামা আমাকে কুষ্টিয়া থেকে নিয়ে আসছে। তো তখন ওই ছেলেটার সাথে আমার দেখা। এরপর ওই ছেলেটা বলতেছিল যে বিয়ে করার কথা। তো আমি আমার সব ঘটনা তাকে খুলে বলার পরে আমি আর বিয়েতে রাজি হলাম না, আমি আবার আমার নানি বাড়িতে চলে গেলাম, কিন্তু কথা তার সাথে কন্টিনিউ হচ্ছে, মানে ছেলেটার সঙ্গে? হ্যাঁ। ওকে। তো এরপরে তখন ছেলেটা বেকার ছিল, তো তার এখন চিন্তা যে করেই হোক আব্বু আবার ডিসেম্বরে আসার কথা, আসবে, তো সে এর মধ্যে একটা চাকরি নিয়ে নেবে, এরপরে বিয়ের কথা বলবে। তো খুব করে হচ্ছে সে একটা চাকরি নিল, সিটি ব্যাংকে তার চাকরি হলো। চাকরি হওয়ার পরে তো এরপরে ওই নানি বাড়িতে ছিলাম। আর আব্বুকে বলতেছিলাম যে এরকমের করে তো আসলে হয় না, কিছুদিন নানি বাড়ি কিছুদিন এখানে, আমি আমার আর কি পার্মানেন্টলি একটা জায়গা চাচ্ছি যেখানে আমি নিরাপদে থাকতে পারবো আর পড়াশোনাটা চালাই যেতে পারবো। জি। পরে আব্বু হচ্ছে আর কি ওই কথাটা তো আব্বুর কাছে কেমন লাগছে জানি না, সে আমেরিকাতে গেছে নভেম্বরে, সে ফেব্রুয়ারিতে চলে আসছে আমাকে বিয়ে দেওয়ার উদ্দেশ্যে। ওকে। তো আমার মামাদেরকে আগেই বলছে যে আপনারা ছেলে দেখে রাখেন, আমি এসে বিয়ে দিয়ে দেবো। ওকে। তো এসে কুষ্টিয়াতে আসছে, ওখানে কয়েকদিন থেকে আমার নানি বাড়িতে গেছে, বিয়েটা দিবে নানি বাড়িতেই, ওদিকেই ছেলে দেখেছে। পরে এঙ্গেজও হয়ে গেছে, আব্বু এসে শুধু বিয়েটা দিবে। এরপরে আব্বু আসলো, এসে ছেলেদের বাড়ি ঘর যেটা দেখার সব কিছু দেখে মোটামুটি আব্বু রাজি, কিন্তু ছেলের দাড়ি ছিল না। আচ্ছা। সে চাচ্ছিল হুজুর ছেলে, আচ্ছা। কিন্তু ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু দাড়ি ছিল না। এইটাই তার কাছে সমস্যা ছিল। সে আমাকে বলল যে তুমি আমার সাথে চলে আসো, এখানে তোমার বিয়ে দিলে তুমি সুখী হবে না। আমি খুব চিন্তা ভাবনা করে দেখলাম। ওকে। তো আমি তার সাথে যাই না, আর মামারও বলতেছিল যে তুমি তোমার আব্বুর সাথে যাবা না। তো আব্বু এখানে 2 দিন 3 দিন নানি বাড়িতে থাকলো, বলতেছে যে আমি এই 20 বছর পরে আসছি একমাত্র তোমার কারণে। উনি কি আসলে 20 বছর পরেই বাংলাদেশে আসছিল? না, বাংলাদেশে কন্টিনিউ আসতেছে আর কি, 20 বছর পরে সে আমার নানি বাড়িতে গিয়েছে। ওকে। ওকে। যে 20 বছর পরে আমি শুধু তোমার কারণে এখানে আসছি, আমি চাই তোমার ভবিষ্যৎটা ভালো হোক, আমি যেটা বলি সেটাই তুমি শোনো। ওকে। তো তার উপরে তো আমার টোটালি আস্থা ছিল না, যেহেতু আমি ছোট থেকেই তাকে পাই নাই, তার কোনো ব্যবহার আর কি সে যে কি সেটাই আমার মধ্যে আর কি আমি জানতাম না যে আসলে সে কি চায়। আব্বু আমাকে খুব বলে, আমি আর আসি না। আব্বু আমাকে নিয়ে আর কি ওখান থেকে আর একটা জায়গায় আসে শহরে, এসে বলতেছে যে তোমার আমার সাথে একসাথে ছবি করে যাই, তোমার এখন বিয়ে দেওয়ার দরকার নেই, আমি ওখানে যে অ্যাপ্লাই করবো ওখানে তোমাকে নিয়ে যাব। এরপরে হচ্ছে আসে আর কি, আব্বুর টার্গেট ছিল যে করেই হোক আমাকে সে নিয়ে আসবে, কিন্তু আমি কোনো কিছুতেই রাজি হই নাই। সে টিকিট কাটছে, একটা ছিল, সকালে আসছে, এসে আমাকে খুব ডাকছে, কিন্তু আমার মামারা বলছে যে তোমার আব্বু তোমাকে নিতে আসছে, তুমি কিছুতেই যাবে না। তো এসে সে গেটের সামনে অনেকবার করে আমাকে ডাকছে, আমি তার ডাকের উত্তরও দেই নাই। তো উত্তরও দেয় নাই, সে খুব অপমান বোধ করছে যে এইখানে একমাত্র মেয়ের সম্পর্কেই এখানে আসছি, আর মেয়েই আজকে আমার সাথে কথা বলতেছে না। আর মামারাও তাকে বেশ অপমান করছে যে আমরা যে ছেলেকে, তাদেরও একটা সম্মান আছে গ্রামে, যেহেতু এঙ্গেজ হয়ে গেছে, সেই এঙ্গেজ ভেঙে গেলে তাদের সম্মান নষ্ট হবে, তারা ওই দিক চিন্তা করে আব্বুকে খুব অপমান করলো। আর আব্বু এদিকে কি চিন্তা করে আমাকে নিয়ে যেতে চেয়েছে সেটা আব্বুই ভালো জানে। তো আমি আর আসি নাই, আব্বু চলে আসছে।
চলে আসার পরে দীর্ঘদিন আর আব্বুর সাথে আমার কথা হয় নাই। এরপরে হচ্ছে যেটা ওই এঙ্গেজ বাদ হয়ে যাওয়ার পরে আব্বু তো চলে যায়, পরে আমিও মামাদের সাথে রাগ করে ঢাকায় চলে আসি যে আমার পড়াশোনাটা চালানো দরকার, যেহেতু বিয়েটা হয় নাই জি। পড়াশোনাটা চালানো দরকার। আমি হচ্ছে ঢাকায় এসে আমার বান্ধবীদের সাথে ম্যাচে উঠি। তো ওখানে কিছুদিন থাকার পরে তারা যে কোনো অজুহাতে আমাকে বাড়িতে নিয়ে যায়। তো বাড়িতে নিয়ে যাওয়ার পরে তাদের চিন্তা বিয়ে দেবে, তারা এদিকে ছেলের সব কিছু ঠিক করে, পরে আবার আমি ঢাকায় ব্যাক করতে চাই, আমাকে আর নিয়ে আসে না। এরপরে ছেলের সব কিছু ঠিকঠাক করে ঢাকায় নিয়ে আসে, নিয়ে আসার পরে যেদিনই আমি আসি সেদিনই রাত্রি আমার বিয়ে দিয়ে দেয়। এই ছেলেটাকে আপনি জানতেন, শুনতেন আগে থেকে? কিছুই না, কিছুই জানতেন না? না তারা আমাকে আর কি, আমার হচ্ছে আমি যে মিল্লাতে পড়তাম এইখানে একটা তার বোন ছিল, সে আমাকে দেখছে, ওর থেকেই আর কি ওই মেয়ের ভাই আমার বান্ধবী আর কি, তাকে আর কি বান্ধবী হিসেবে না, জাস্ট মুখের পরিচয় ছিল। ওকে, এতটুকুতেই? হ্যাঁ। এরপরে আর কি মূল ছিল এখানে আর কি, মূল পয়েন্টই হচ্ছে যে আমেরিকা। আব্বুর কথা ছিল যে আমার মেয়েকে বিয়ে করবে, তাকে আমেরিকাতে নিয়ে আসবো। ওকে। আর ছেলে কিছু করতো? ছেলে কিছু করতো বলতে সেও ম্যান পাওয়ারের কাজ করতো, কিন্তু পাতলা, হালকা পাতলা। ওকে, এটাই তার মানে কাজের জায়গা ছিল। ওকে। কিন্তু যখন বিয়েটা হয় তখন সে এভাবে বলেছিল যে তাদের ঢাকায় বাড়ি আছে, তারপরে ছেলে বড় চাকরি করে। এই আব্বুও দেখতেছে না, আমিও দেখতেছি না, আর মামারা জাস্ট মুখের কথায় বিশ্বাস করেছে। এরপরে যেদিন ঢাকায় নিয়ে আসে, আমি আসি আমার নানার সাথে, আস্তে আস্তে বিকাল হয়ে যায়, 4টা বাজে। এরপরে মাগরিবের পরেই হচ্ছে তাদের বিয়ের আয়োজন আগে থেকেই ছিল, এরপর মাগরিবের পরেই তারা আসে, এসে বিয়ের কাজ কমপ্লিট করে ফেলে আর কি। ছেলের পক্ষ ছেলের মা বোনরা আসে, এসে আংটি পরায়, কাবির নামায়, সইটই করায়, যেগুলো হয়। এরপরে আমি পরের দিন আবার গ্রামে চলে যাই নানি বাড়িতেই। জি। এরপরে 2 দিন পরে ছেলেরা যায়, যে পরে আবার আমাকে তাদের বাসায় নিয়ে আসে। আচ্ছা। এরপরে যেটা হয় যে যে ছেলের সাথে আমার বিয়ে হয়, নাম কি ছিল ওর? ওনার নাম বলতে চাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে। তো আপনার হাজবেন্ড বলেই বলেন, তাহলে আমাদের জন্য আমার বোঝাটা husband। সহজ হবে। হ্যাঁ। তো উনি হচ্ছে এমন যে সকালে বাসা থেকে বের হতো, নতুন বিয়ে হয়েছে তো ফোন দিতাম, ফোন দিলে কখনো এসে ফোন পিক আপ করতো না, আবার রাত 12টা বাজে বাসায় ফিরতো, ফোন দেই ফোন ধরে না, এরকমের করে চলতেছে। তো আর কাজেরও ওই রকমের কিছু না যে একটা প্রয়োজন হলো সে প্রয়োজনটা মিটাবে, এটা তার পক্ষে সম্ভব না। এরপরে আমার শ্বশুরবাড়ির লোকজনই আমাকে বলতেছে যে তুমি ওকে বলো যে একটা চাকরি বাকরি করার জন্য, যেহেতু সে সংসারে কোনো টাকা পয়সাই দিচ্ছে না। তো তাকে বলতে গেলে করতেছি এরকমের করে কিছুই করতেছে না। তখন আমি আমার আব্বুকে জানাই যে এই অবস্থা। আর আব্বু এর মধ্যে একবার আসে, তো আমাদের বাসায়, আমার শ্বশুর বাসায় হয়তো বাচ্চার টানেও সে পরিবর্তন হতে পারে বা চাকরি বাকরির জন্য কিছু করতে পারে। এরপরে বাচ্চা নেওয়ার চিন্তা করলাম, তো বিয়ের 2 বছর পরে বাচ্চা হলো, কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন নাই। সে ওই যে ফোনটা পর্যন্ত ধরে না। একদিন এরকমের হয়েছে যে আমার বেবি পেটে 6 মাসের, তো তাকে বলতেছিলাম যে আমার খুব খারাপ লাগতেছে, আমি একটু মনে হয় ঘুরে আসলে ভালো লাগবে। তো বলতেছে যে ঠিক আছে আসো, আমি বাহিরে আসি তুমি আসো। তো হচ্ছে আমি বলতেছিলাম যে যমুনা ফিউচার পার্কে আমি আসতেছি, তাহলে আপনি ওখানে আসে। সে বলতেছিল যে আমি উত্তরাতে আছি, তুমি ওখানে আসো। তো আমি হচ্ছে রামপুরা পর্যন্ত যখন আসছি তখন ওনাকে ফোন দিছি, তখন থেকে ফোনটা বন্ধ। এরপরে আর ফোনে পাই না, ফোন একবার ঢোকে ধরে না। এরপরে আমি ওখানে গেলাম, কিছু সময় ওয়েট করছি, তাকে আর পাচ্ছি না, ফোনেই পাচ্ছি না টোটালি। পরে আবার ওখান থেকে আমি একা ব্যাক করি। তো আর কি তার মধ্যে তার ফিলিংসটা এরকমের যে আমি যে কে, এই হয়তো এই মূল্যায়নটাও সে করছে না যে আমি এতবার ফোন দিচ্ছি, দায়িত্ব বলে একটা কথা, যে এতবার ফোন দিচ্ছি তাহলে বিজি ছিলাম, একটু পরে ফোন ব্যাক করে বলি যে এরকমের, এটাও না। তো এরকমের করতে আব্বুকে বললাম যে সে বারবার বলতেছে যে তুমি চলে আসো। তো আমিও যেতে চাচ্ছি না। এরপর তো বাচ্চাটা হয়ে গেল, এখন চিন্তা অন্য রকমের যে যদি আমি এখান থেকে চলে যাই সেক্ষেত্রে তো বাচ্চাটার কষ্ট হবে, আমার মতোই কষ্ট হবে, ওকে ফেস করতে হবে, তাহলে আমি যাব না। তো এর অবস্থা এতটাই খারাপ যে না যেও উপায় নাই আর কি, আমার একটা কিছু করতে হবে। তখন আমি চিন্তা করলাম যে আমি চাকরি করি। আমার শ্বশুর শাশুড়ি বলতেছে যে তুমি যদি চাকরি করো তাহলে হয়তো ওর পরিবর্তন হতে পারে। তখন আমার বাচ্চার বয়স 1.5 বছর। তো আমি একটা হচ্ছে চাকরি তো বললেই পাওয়া যায় না, অ্যাভেলেবেল চাকরি হয় না। সেই ক্ষেত্রে আমার আর কি এই যে বিয়েটা আর কি ছেলেদের উপরে ঘৃণা থেকে আমি চাচ্ছি যে আর কোনো মেয়ের বিয়ে না হোক। যেমন আমার একটা খালাতো বোনের বিয়ে দিতে চাই, চাকরির জায়গা থেকে হঠাৎ করে অন্য জায়গায় চলে যাচ্ছেন কেন? ওই আর কি ওই খালাতো বোনের কথা বলতে গিয়ে যে খালাতো বোনের বিয়ে দিবে, তো আমি চাচ্ছি ওর বিয়ে না হোক, সেক্ষেত্রে ওকে আমি ঢাকায় নিয়ে আসছি আমার উদ্যোগে। হ্যাঁ, সেটা তো অনেক পরের প্রসঙ্গ। আপনি চাকরি থেকে চাকরির ট্রায়ের জায়গা থেকে হঠাৎ করে ওকেই আর কি চাকরির জন্য ও এসে ওকে একটা চাকরি দিয়েছি, পরে ওকেই বলছি যে আমাকে একটা চাকরি আর কি দেখ পারো কিনা। পরে ও আমাকে একটা গার্মেন্টসের কথা বলে যে ওইখানে তুমি গেলে স্টোরে কাজ করতে
পারবা আমাদের বেসিক্যালি পরিচিত। বিষয়টা হচ্ছে যে আপনি খালাতো বোনকে কোনো এক সময় ঢাকায় নিয়ে আসছিলেন কোনো একটা এটা কাজের আমার ব্যবস্থা বিয়ের করার পরে জন্য, আর কি। বিয়ের আমি পরে, যখন এই বিয়ের এবং এটা- তারপরে আপনি তার কাছে হেল্প চেয়েছেন যে কোথাও আপনাকে কাজের ব্যবস্থা করে পরে দিতে পারি ওইখানে কিনা। হচ্ছে আমি 15 দিনের মতো কাজ করি, করার পরে এদিকে বাচ্চাটাও দেড় বছর বয়সে অসুস্থ হয়ে যাচ্ছে, আমাকে খুব মিস করে। সেই ক্ষেত্রে হচ্ছে আমি ওখান থেকে আর কি সবাই বলতেছে যে ওকে আর কি, আমার হাজবেন্ডকে খুব চাপ দিতেছে যে তুমি একটা কিছু করো তাহলে ও ব্যাক করবে। তো আমার শ্বশুরবাড়ির লোকজন কি করলো, আমাদেরকে আলাদা করে দিল, যে আলাদা করলে হয়তো ওর উপরে একটু প্রেশার পড়লে ও কাজ করবে। তো সে একটা চাকরি নিল, নেওয়ার পরে 3 মাস ওই চাকরিটা করলো। শ্বশুর শাশুড়ি সবার ননদ সবার মুখে একটাই কথা, যে বাবা বাড়ি থেকে তো আমি কিছুই নিয়ে আসতে পারি না, আরও আমার বাবা 5 লক্ষ টাকা তাদের কাছ থেকে নিয়েছে, আর সেই টাকাটা হচ্ছে আমার শ্বশুর এবং শাশুড়ির দুইজনের জমি বিক্রি করে, শ্বশুরের 10 কাঠা আর শাশুড়ির 10 কাঠা জমি বিক্রি করে তারপর তাদেরকে টাকাটা দিয়েছে। তো বাবা কিছুই দেয় না, এরকমের স্বামী, তো স্বামীকে আমি কিছু বলি না, এরকম বলে পরে আবার আমি চাকরি একাই আর কি বাসা, আমি আমার মার ওখানে যাই, যে ওখান থেকে আসি, এসে একা একা আবার চাকরিতে জয়েন করি। আমার একটা বোনকে নিয়ে আসি, নিয়ে এসে যে আমার বাচ্চাটাও রাখবে, আমি চাকরি করব, আর আমার হাজব্যান্ড আছে থাকুক, সম্পর্ক যেভাবে আছে থাকুক, আমি আলাদা থাকি, ও আলাদা থাকুক। এরপরে আবার চাকরি নেই, চাকরি নেওয়ার পর ওইখানে বেশ কিছুদিন করি। এরপরে আব্বুকে টাকা পয়সার কথা বললে সে তো আর দিবেই না টাকা, যে তুমি ওখান থেকে চলে আসো। তার একই কথা যে বিয়ে দেওয়ার পরে এমনি খুশি হয়ে দিতে পারে, কিন্তু সবসময় তো বলাও যায় না, আর সে দিতেও না ওই রকমের করে। এরপরে চাকরি ওখানে নেই, পরে হঠাৎ করে আব্বু বলতেছে যে তুমি পাসপোর্ট করে ফেলো, যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে নিয়ে যাব। এরপরে পাসপোর্ট করি, তখন চাকরিতেই ছিলাম। এরপরে হঠাৎ করে বলতেছে, এরপর ডিএনএ টেস্টের জন্য ডাকলো, যখন ডিএনএ টেস্ট হলো তখন হবে আর কি, তখন আমি চাকরিটা ছেড়ে দিই। ডিএনএ টেস্ট বলতে? ডিএনএ টেস্ট বলতে ওখান থেকে আর কি আব্বুর মেয়ে কিনা সেটা ওইটার জানার জন্য? জন্য, এটা হচ্ছে ওই এম্বাসি থেকে আর ইমিগ্রেশন থেকে আর কি, আমেরিকান ইমিগ্রেশন থেকে বাংলাদেশ এম্বাসিতে পাঠাইছে ডিএনএ টেস্টের জন্য, এটা আব্বুর কথা, ওকে যে ডিএনএ টেস্টের পরে হয়তো বেশি সময় লাগবে না, তো এটা চিন্তা করে আমি চাকরিটা ছেড়ে দেই, ওকে যে এখন তো আর বেশি দিন সময় লাগবে না, যে করে হোক যে কয়দিন থাকি কষ্ট করে বাংলাদেশ আর কি চাকরিটা একটু ছাড়াই থাকি। তো এরপর আবার আমার শ্বশুর শাশুড়ির সাথে এক হই। আচ্ছা, এক হওয়ার পরে এরপরে এখন এদের তো চাপ খুব, যে কেন তোমার বাবা নিতেছে না, আমাদের টাকাগুলো ব্যাক করতে দাও, ব্যাক করে দিতে বলো তোমার বাবাকে, আমরা অন্য কিছু করব, আমাদের আমেরিকা যাওয়ার দরকার নেই। এখন তাদের খুব নেগেটিভ চিন্তা আব্বুর উপরে, যে আমাকে তারা বিক্রি করে দিয়েছে, এই কথা তারা বলে যে তোমাকে তোমার বাবা বিক্রি করে দিয়েছে, তোমার মার সাথে তোমার বাবার সম্পর্ক আগেই নষ্ট হয়ে গেছে, তাহলে তোমার মামারা কেন আমাদের থেকে টাকাগুলো নিল, সবাই প্ল্যান করে তোমাকে বিক্রি করে দিয়েছে, যদি এরকম একটা হইতো তাহলে তোমার মামারা বাবা কেউ কিছু হলেও তোমার বিয়েতে দিত। এক কথা আমার বিয়েতে কারো পক্ষ থেকে কোনো কিছুই আসে নাই, শুধু মেয়ে হিসাবেই তারা নিয়ে আসছে আমাকে। ওকে। তো এরপরে কিছুদিন আগে যে এই বছরের শুরুতে আব্বু আসছে, এসে আসার পরে আমি আব্বুকে বলতেছি যে আমি একবারে চলে আসতে চাচ্ছি। তার কথা যে তুমি চলে আসলে আমি ওদের টাকাটা দিয়ে দেব, আর এরা আমাকে টাকার জন্য এতটাই প্রেশার দিচ্ছে যে এদের সাথে থাকাটা আমার কষ্টকর হয়ে যাচ্ছে। ওকে। তো সেই ক্ষেত্রে আমি বলতেছি যে তাহলে আমি একবারে চলে আসি, আপনি এদের টাকাটা দিয়ে দেন। বলতেছে ঠিক আছে তুমি চলে আসো। তো আমি হচ্ছে এখান থেকে আমার মামাকে করে গেলাম, কারণ আমার হাজব্যান্ডের ওরকমের ছিল না যে তা সে এতটাই আর কি বেকার, তো বেকার, তারপরেও বর্তমান যুগে বেকার হলেও কিছুটা হলে নিজের ফোনের ব্যালেন্স ঢুকানোর মতো তো টাকা থাকে, তার কাছে এটাও থাকে না। তার একটা বাচ্চা যে আর কি অসুস্থ হলে মেডিকেল পর্যন্ত নিয়ে যাবে সেটাও তার পক্ষে সম্ভব না। তো আব্বুকে বলার পরে এরপরে আমি গেলাম আমাদের বাড়িতে, যাওয়ার পরে মোটামুটি তাকে বললাম খুব করে, মামা বুঝালো যে টাকাগুলো দিয়ে দেন, আর না হয় ওদেরকে যত দ্রুত সম্ভব নিয়ে যান। সে বলছে হবে 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 এরকমের করে। পরে আমি ওখানে থাকবো এই চিন্তা করলাম, আব্বু চলে গেল। তো থাকতেছি বেশ কিছুদিন। এরপর আমার এমএ পরীক্ষা ছিল ফার্স্ট ইয়ারের, ওইটা দিলাম। দেওয়ার পরে আবার যখন আসলাম এখানে আর কি কুষ্টিয়াতে গেলাম, তখন আম্মু আব্বুকে বলতেছে যে এখানে মেয়েকে রাখা যাবে না, যদি রাখো তাহলে আলাদা বাসা করে রাখতে হবে। ওকে। তো ওখানে আবার ছোট একটা বাচ্চা আছে, ও আর আমার ছেলে, তারা খুব আর কি দুষ্টামি মারামারি, এক কথায় মারামারিটাই সারাক্ষণ লেগে থাকতো। ওকে। যেটা নিয়ে আরও সংসারের মধ্যে বেশি ঝামেলা হতো। তো আব্বুকে বলতেছি যে এরকমের ওরা সারাক্ষণ মারামারি করে, তো কি করা যায়? আব্বু বলে ঠিক আছে তাহলে তুমি তোমার বাচ্চাকে ওর বাবা বাড়ি পাঠিয়ে দাও। যখন এই কথা বললো তখন আমার পক্ষে তো আর ওকে ওর বাবা বাড়ি পাঠিয়ে দিয়ে একা থাকা সম্ভব না। যে ছেলের জন্য হচ্ছে আমি এই পর্যন্ত আর কি, আমার বিয়ে হয়েছে 6 বছর, আমি সবসময় 6 বছর, ওর বয়স 4 বছর, এই 4 বছর চিন্তা করতেছি যে যত কষ্ট হোক আমি ওর জন্য, যাতে ওর বাবা দাদা সবার ভালোবাসাটা পায়, আমার যত কষ্ট হোক আমি এখানেই থাকি। জি। তো যখন এই কথা সে বললো তখন আমি ওখান থেকে চলে আসি আবার।
ঢাকাতেই চলে আসি। তাও একাই আসি, আমাকে কেউ নিয়ে আসতে যায় না, একা আসি। একা আসার পরে এখন এখানে থাকতেছি। তাদের কথা যে করেই হোক টাকাটা তোমার বাবার থেকে এনে দাও। আর আমার বাবার কথা হচ্ছে যে না, তোমাকে নিয়ে আসবো। কিন্তু আমি ওই এই একটা জিনিস বুঝতে পারতেছি না